আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা আরো একটা ভিডিও নিয়ে আসছি শুধুমাত্র তোমাদের জন্যই, যারা এসএসসি 2026 সালের পরীক্ষার্থী। আজকে আমাদের অধ্যায়টির নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, যেটা চ্যাপ্টার 7। তো এই চ্যাপ্টারটাও আমরা টোটাল কনসেপ্ট, সিকিউ, এমসিকিউ এবং এসকিউ নিয়ে আলোচনা করছি। তো আমরা আর দেরি না করে শুরু করছি আমাদের আজকের ক্লাস। প্রথমত আমরা দেখে নেব এই ক্লাসের গুরুত্বপূর্ণ যে আলোচ্য বিষয়গুলো কি কি হবে। দেখো, এখানে প্রত্যেকটা টপিকস নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। সুতরাং তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে, সে প্রত্যাশা নিয়েই আজকে ক্লাসটা শুরু করছি ইনশাআল্লাহ। এবং আজকের ক্লাসের পরে তোমার যে কোনো কনসেপ্ট, যদি কোনো ঝামেলা হয়, আমরা তো আছি তোমার সাথে। তো দেখো, আমি প্রথমে শুরু করছি পদার্থের পরিবর্তন। যদিও এই টপিকস গুলা তোমরা সবাই জানো, কিন্তু আমরা যেহেতু দায়িত্ব নিয়েছি, আমরা এগুলো নিয়েও আলোচনা করব। দেখো, ভৌত পরিবর্তন আর এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন জিনিসটা আসলে কি? খুব সিম্পল। ভৌত পরিবর্তনের কথা যদি আমরা বলি, শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, কিন্তু অভ্যন্তরীণ গঠনের কিন্তু কোনো পরিবর্তন হয় না। আমরা একটা উদাহরণ হিসেবে যে দেখি, আমরা যখন ফ্রিজে আমরা ফ্রিজের কথা বলি, হ্যাঁ, তো ফ্রিজে আমরা কি রাখি? আমরা পানি রাখি, সে পানিটা বরফ হয়ে যায়, তাই না? এই হচ্ছে আমার বরফের সংকেত। দেখো, এই বরফ H2O। এবং যখন এটা বরফ থাকে, এটা কিন্তু সলিড, কঠিন আকারে থাকে, এই জন্য আমরা এস লিখি। যখন এটাকে ফ্রিজ থেকে বাইর করে নিয়ে আসি, তার মানে এটা এখন কিন্তু একটা টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে। ফ্রিজের মধ্যে তো অনেক কম টেম্পারেচার ছিল, তখন এই যে আমার টেম্পারেচার বৃদ্ধি পাইলো, আমি তাপ বৃদ্ধি পাইলো, তো এখন এটা কিন্তু পরিবর্তিত হয়ে এটা কিন্তু ওই পানিতে পরিণত হয়, অর্থাৎ তরলে পরিণত হয়, যার সংকেত কিন্তু আমার H2O। যখন এটাকে আমি আরো হিট দেই, আরো তাপ বাড়াই, তখন আমরা দেখতে পাই, দেখো এই ডেল্টা দ্বারা আমরা এখানে তাপ বোঝানো হচ্ছে যে অনেক বেশি তাপ দেওয়া হচ্ছে। তখন তার তাপমাত্রা যখন 100 ডিগ্রি হয়, তখন আমরা দেখি এটা জলীয় বাষ্পে পরিণত হয়, অর্থাৎ গ্যাসে পরিণত হচ্ছে, এবং তার সংকেত কিন্তু H2O। তাহলে দেখো, যখন সে বরফ ছিল সে কঠিন ছিল, যখন সে পানি হলো সে কিন্তু তরল হলো, এবং যখন সে গ্যাসে পরিণত হলো, তখন কিন্তু তার গ্যাসীয় অবস্থাটা আমরা দেখতে পেলাম। এবং প্রত্যেকটা ক্ষেত্রে অভ্যন্তরীণ গঠনের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এই ধরনের পরিবর্তনকে আমরা বলছি ভৌত পরিবর্তন। সো পরীক্ষায় যখন আসে ভৌত পরিবর্তন কি, তাহলে তুমি কিন্তু বুঝে শুনে আনসার করবা, মুখস্থ করে নয়। আর যদি ব্যাখ্যা আসে, তাহলে তোমাকে অবশ্যই একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যাটা বুঝিয়ে দিতে হবে। বুঝলি তো? তাহলে এরপর আমরা দেখি রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন আসলে কোনটা? যে পরিবর্তনটা কিভাবে হয়, সেটা বাহ্যিক চাপের সংস্পর্শে এসে, অথবা অন্য কোনো পদার্থের সংস্পর্শে এসে, কোনো একটা পদার্থের যদি তোমার বাহ্যিক পরিবর্তনই শুধু না, তার অভ্যন্তরীণ গঠনটাও চেঞ্জ হয়ে যায়, সেটাকে আমরা বলতেছি যে রাসায়নিক পরিবর্তন। ফর এক্সাম্পল, আমরা যদি দেখি, যেমন মিথেন, হ্যাঁ, এই যে মিথেন, এটা একটা গ্যাস, এটাকে যদি আমি দহন করি, অর্থাৎ অক্সিজেনের সংস্পর্শে আসে, বিক্রিয়া হয়, তখন কিন্তু সে সম্পূর্ণ নতুন গাঠনিক সংকেত বিশিষ্ট, রাসায়নিক ধর্ম বিশিষ্ট একটা সম্পূর্ণ নতুন পদার্থ তৈরি হচ্ছে। কার্বন ডাই অক্সাইড হচ্ছে, তার H2, জলীয় বাষ্প হচ্ছে। এখান থেকে তুমি তাপ শক্তি পাচ্ছ, তুমি এখান থেকে আলোক শক্তিও পাইতে পারো। তো এই যে পরিবর্তনটা, যেখানে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি হচ্ছে, অর্থাৎ তার রাসায়নিক যে গঠনটা ছিল সেটা পরিবর্তিত হয়ে যাচ্ছে, সেই পরিবর্তনকে আমরা বলছি রাসায়নিক পরিবর্তন। সো পরীক্ষায় যদি ব্যাখ্যা আসে, তাহলে তোমাকে একটা উদাহরণ দিয়ে কিন্তু দেখাতে হবে। তো এই হচ্ছে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের সংজ্ঞা এবং ব্যাখ্যাটা বললাম। এবার আসি আমরা যে রাসায়নিক বিক্রিয়ার দিক অনুসারে আমাদের রাসায়নিক বিক্রিয়াগুলোকে কয় ভাগে ভাগ করা হয় সেই আলোচনা। সো মূলত হচ্ছে, আমরা এই জায়গায় যদি একটু আসি, আর একটু পিছনে আমরা নতুন একটা স্লাইড যদি খুলি, সেটা হচ্ছে, শিরোনামটা হবে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ। রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ। রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ। বিক্রিয়ার শ্রেণীবিভাগ, এই হচ্ছে আমার টপিকসটার নাম। তখন এই টপিকসটাকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বিক্রিয়ার দিক অনুসারে, এক নাম্বার দিক অনুসারে,
বিক্রিয়ার দিক অনুসারে, তারপরে আছে আমরা যদি বলি তাপের পরিবর্তন অনুসারে, তাপের পরিবর্তন অনুসারে, এরপরে আমরা যদি বলি 3 নাম্বার, সেটা হচ্ছে ইলেকট্রনের স্থানান্তরের উপর ভিত্তি করে, ইলেকট্রন স্থানান্তর এর উপর ভিত্তি করে। এই যে কিসের উপর ভিত্তি করে রাসায়নিক শ্রেণীবিভাগ করা হয়, এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সো আমরা যখন দিক অনুসারে বলছি তখন কিন্তু সেটাকে আমরা বলছি একমুখী, আর এটাকে বলছি আমরা উভমুখী। তাপের পরিবর্তন অনুসারে আমরা এটাকে 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে তাপ উৎপাদী, একটা হচ্ছে তাপ হারি। আমরা যদি সংক্ষেপে লিখে ফেলি একমুখী, উভমুখী আমরা এখানে লিখলাম, এবং আরেকটা হচ্ছে কি তাপ উৎপাদী, আরেকটা হচ্ছে তাপ হারি আমরা এখানে লিখলাম। এবং ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে বিক্রিয়াকে আমরা ভাগ করতে পারি 2 ভাগে, একটা হচ্ছে রেডক্স, আরেকটা হচ্ছে নন রেডক্স। নন রেডক্স, এই রেডক্স এবং নন রেডক্স এগুলোকেও আরো বিভাজন করা যায়। তো এই হচ্ছে শ্রেণী বিভাগ। এই বিভাগের আবার ডিটেলস আমরা এখানে আলোচনায় যাব। সেটা হচ্ছে দিক অনুসারে একমুখী বিক্রিয়া, আমরা এই যে শব্দের মধ্যে কি আনসারটা আছে, তাহলে শব্দের মধ্যে একমুখী, অর্থাৎ যে বিক্রিয়ায় শুধুমাত্র উৎপাদ তৈরি হয় বিক্রিয়ক থেকে, বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়, কিন্তু উৎপাদ পুনরায় কিন্তু বিক্রিয়কে পরিণত হয় না, সেই বিক্রিয়াকে আমরা বলতেছি একমুখী বিক্রিয়া। ফর এক্সাম্পল আমরা যদি এরকম ভাবে একটা উদাহরণ দিই, ক্যালসিয়াম কার্বনেট, এটাকে যদি আমি উত্তপ্ত করি তাহলে আমার তৈরি হবে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। এখানে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড পুনরায় কিন্তু ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হয় না। তো এখন এই বিক্রিয়াটাকে আমরা বলছি একমুখী বিক্রিয়া। এবং এই একমুখী বিক্রিয়া একটু লক্ষ্য করো ভালো করে বাচ্চারা, সেটা হচ্ছে আমার এই যে চিহ্নটা খেয়াল করো, এটাকে বলা হচ্ছে একমুখী তীর চিহ্ন। তাহলে একমুখী বিক্রিয়াকে কিভাবে দেখানো হয়, সেটা হচ্ছে একমুখী তীর চিহ্ন, একমুখী তীর চিহ্ন দ্বারা। এইগুলাও কিন্তু পরীক্ষায় এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, আমাদেরকে জেনে রাখতে হবে। এবার আসি আমরা উভমুখী বিক্রিয়া। তো উভমুখী বিক্রিয়া জিনিসটা কি? উভমুখী বিক্রিয়া হচ্ছে যেখানে বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, আবার উৎপাদ ভেঙে বা উৎপাদ থেকে আবার বিক্রিয়কে পরিণত হয়। এই রিয়াকশন গুলাকে আমরা বলছি উভমুখী বিক্রিয়া। ফর এক্সাম্পল আমরা যদি একটা উদাহরণ দিই, যেমন হাইড্রোজেন প্লাস আয়োডিন রিয়াকশন করে আমার তৈরি হয় হাইড্রোজেন আয়োডাইড। তাহলে এই বিক্রিয়াতে হাইড্রোজেন আয়োডিন থেকে যখন হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়, এই বিক্রিয়াটাকে, এই অংশটাকে আমরা বলছি সম্মুখবর্তী বিক্রিয়া। আবার যখন উৎপাদটা পুনরায় বিক্রিয়াকে পরিণত হয়, সেটাকে আমরা বলছি পশ্চাৎমুখী বিক্রিয়া। পশ্চাৎমুখী বিক্রিয়া, এই ওয়ার্ডগুলো আমাদের সামনে আবার কাজে লাগবে। তো এখন লক্ষ্য করো, উভমুখী বিক্রিয়ায় আমরা কোন চিহ্ন ব্যবহার করছি? আমরা কি বিপরীতমুখী অর্ধ তীর চিহ্ন নাকি বিপরীতমুখী তীর চিহ্ন ব্যবহার করছি? এইরকম ভাবে অপশনটা থাকবে। এখানে লক্ষ্য করো, আমার কিন্তু এইটা কিন্তু অর্ধ তীর চিহ্ন এবং দুটা বিপরীতমুখী। তাহলে শব্দটা খেয়াল করো, বিপরীতমুখী অর্ধ তীর চিহ্ন ব্যবহার করা হচ্ছে, অর্ধ তীর চিহ্ন ব্যবহার করা হচ্ছে। সো এই শব্দগুলো কিন্তু খেয়াল রাখবে, একমুখী তীর চিহ্ন, বিপরীতমুখী অর্ধ তীর চিহ্ন। অর্ধ তীর চিহ্নটা কিন্তু শুধু তীর চিহ্ন না, এখানেই মিস্টেক হয়ে যেতে পারে। এ হচ্ছে বিক্রিয়ার দিক অনুসারে আমাদের রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। এবার আসি আমরা তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে আমরা বিক্রিয়াকে আবার 2 ভাগে ভাগ করছি, তাপ উৎপাদী বা তাপ উৎপাদী, আর এটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। এবং তাপ উৎপাদী এই শব্দটাকে আমরা আসলে এভাবেও লিখি, তাপ উৎপাদী একসাথে,
সন্ধি বিচ্ছেদ না করেও আমরা এভাবে একসাথে লিখতে পারি তাপ উৎপাদী। এখন মানে কি, যে বিক্রিয়ায় লক্ষ্য করি আমরা বিক্রিয়ক থাকে বাম দিকে আমরা জানি, আর উৎপাদ থাকে আমার ডান দিকে। তো এখন যে বিক্রিয়ায় উৎপাদের সাথেই আমার তাপ উৎপন্ন হয় সেই বিক্রিয়াকে আমরা বলছি তাপ উৎপাদী বিক্রিয়া বা তাপ উৎপাদী বিক্রিয়া। এখন অনেক সময় আমরা এগুলা সঠিকভাবে লিখতে গিয়ে ভয় পাই, কি লিখবো, ভুল হয়ে যাবে কিনা। খুব সিম্পল, তোমাকে সাহসী হতে হবে। তুমি যদি সাহসী না হও তো তুমি আগাইতে পারবে না। তুমি ভুল করো, এই ভুল করাটার সাহস তোমার থাকতে হবে, ভুল করার সাহস তোমার থাকতে হবে। এই সাহস না থাকলে তুমি শিখতে পারবে না, আগাইতে পারবে না। ওকে, নো প্রবলেম। তো বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়, তখন তাপ উৎপন্ন হয়। এটাকে আমরা এভাবে দেখাইতে পারি, আবার এটাকে আমরা এভাবেও দেখাইতে পারি। দেখো ভালো করে, বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হচ্ছে, ভালো কথা। এই তাপটাকে যদি আমি আলাদাভাবে ডেল এইচ হিসাবে লিখতে চাই, তখন কিন্তু তাপের মানটাকে মাইনাস সহ লিখতে হবে। তখন এটাকেও আমরা বলছি তাপ উৎপাদী। তার মানে তাপ উৎপাদী বিক্রিয়াকে আমি চিনবো কিভাবে? নাম্বার 1, ডেল এইচ এর মান এটা মাইনাস হিসেবে থাকবে, এবং আরেকটা হচ্ছে উৎপাদের সাথে তাপের মানটা দেওয়া থাকবে। আমরা একটু উদাহরণ যদি বলি, যেমন নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন রিঅ্যাকশন করে আমার তৈরি হচ্ছে কি, দেখো অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়া তৈরি হলো, তার সাথে আমার 92 কিলোজুল তাপ উৎপন্ন হচ্ছে, যেটাকে আমি উৎপাদের সাথে তাপটাকে লিখলাম প্লাস দিয়ে। এই রিঅ্যাকশনটাকে আমরা কিন্তু এইভাবেও লিখতে পারি, সেটা কি, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন রিঅ্যাকশন করে আমার কি হচ্ছে, সেম উৎপাদ থাকবে। উৎপাদ থাকলো, এই যে সেমিকোলন দিলাম, ডেল এইচ এর মানটাকে এবার আমি কিভাবে লিখবো, -92 কিলোজুল। দেখো এই তাপের মানটাকে মাইনাস, তাপের মানটাকে মাইনাস হিসাবে আমি লিখলাম। তো এইভাবে আমরা তাপ উৎপাদী বিক্রিয়াকে দেখিয়ে থাকি। এখানে একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে এই রিঅ্যাকশনে আমার উৎপন্ন তাপের পরিমাণ কত, এটা কিন্তু আমাদের এমসিকিউতে পরীক্ষা আসে, এটা একটা। তারপরে এখানে তাপ কত, চাপ কত, প্রভাবক কি, এই যে এই মানগুলা কিন্তু পরীক্ষা আসবে। তাপ কত, এখানে কত তাপমাত্রা দেওয়া লাগছে, তারপর হচ্ছে চাপ, কত চাপে বিক্রিয়াটা হচ্ছে, তারপরে এখানে আমার কি বলে কোন প্রভাবক কাজ করছে, সেই প্রভাবক কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো প্রভাবকটার কথা বলি, সেটা হচ্ছে আয়রন চূর্ণ। তো পরীক্ষায় যদি তোমার আয়রন থাকে আবার আয়রন চূর্ণ থাকে, তাহলে কিন্তু তুমি আনসার করবা আয়রন চূর্ণ। এখানে কিন্তু একটা মিস্টেক হয়ে যেতে পারে। এগুলো আমার তাপ উৎপাদী বিক্রিয়া। অন্যদিকে আমি যদি তাপহারী বিক্রিয়ার কথায় আসি, লক্ষ্য করো, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এখানে বিক্রিয়ক এবং তাপ, অর্থাৎ বিক্রিয়কগুলা তাপের উপস্থিতিতে বিক্রিয়া করবে, তাপ না পাওয়া পর্যন্ত সে বিক্রিয়া করতে পারবে না। এই কারণে বিক্রিয়ক প্লাস তাপ দিয়ে আমরা লিখি উৎপাদ। যদি এরকম কোন রিঅ্যাকশন থাকে, সেটাকে আমরা বলছি তাপহারী বিক্রিয়া। অথবা আমরা এটাকে এভাবেও লিখতে পারি, তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হলো, আমরা আলাদাভাবে ডেল এইচ এর মানটাকে প্লাস দিয়ে তাপ লিখবো, সেটা হয়ে যাবে আমার তাপহারী বিক্রিয়া। ফর এক্সাম্পল আমরা যদি একটা উদাহরণ দেই, নাইট্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে আমার কি হয়, নাইট্রিক অক্সাইড। এবং এই জায়গায় ডেল এইচ এর মানটা দেখো একটু, সেটা হচ্ছে প্লাস 180 কিলোজুল। এই মানটাও কিন্তু আমাদের এমসিকিউতে আসে। এটাকে আমরা এভাবে লিখতে পারি, নাইট্রোজেন প্লাস অক্সিজেন প্লাস 180 কিলোজুল, এবং আমার তৈরি হলো নাইট্রিক অক্সাইড। এইভাবে আমরা তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়াকে দেখিয়ে থাকি। তাহলে রইল বাকি কোনটা, ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে বিক্রিয়ার শ্রেণীবিভাগ। এখন দেখো এই জায়গায় আমরা একটু আগে দেখে আসছি যে ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে বিক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে রেডক্স বিক্রিয়া আর একটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। তো আমরা প্রথমে আসি এই রেডক্স বিক্রিয়া নিয়ে আলোচনা করি। এখন রেডক্স বিক্রিয়া জিনিসটা কি, রেডক্স বিক্রিয়া এই শব্দটা আসলে কিভাবে, আমরা সেটা কিন্তু জানি সবাই। রেডক্স
তাহলে এই হচ্ছে রিডাকশন থেকে রেডাক্স আসছে, রিডাকশন। এবং আমরা যদি দেখি অক্সিডেশন থেকে আসছে অক্স। এই অক্সিডেশন শব্দের অর্থই হচ্ছে জারণ, আর রিডাকশন শব্দের অর্থই হচ্ছে বিজারণ। তাহলে রেডক্স মানে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। তো রেডক্স বিক্রিয়া, দেখো তুমি শুধু জারণ বিক্রিয়া বলছো না, শুধু বিজারণ বিক্রিয়া বলছো না, রেডক্স মানেই হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া একসাথে। তো এখন এই রেডক্স বিক্রিয়াগুলোকে আমরা আসলে কিভাবে দেখবো, সহজে কিভাবে বুঝবো, একটু লক্ষ্য করি। একটা কথা, একটা সেন্টেন্স আমরা আজকে এগুলো সব শিখে ফেলবো ইনশাল্লাহ। দেখো তুমি শুধু এটা মনে রাখবা, জারণ মানে ছারণ। জারণ মানে কি? ছারণ। মানে কি ছারণ? মানে ইলেকট্রন ছারণ। তাহলে এই একটা সেন্টেন্স তোমার পুরো জারণ বিজারণ কাকে বলে ঠিক করে দিচ্ছে। যে বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক বা কোনো পদার্থ ইলেকট্রন ত্যাগ করে, এই যে জারণ মানে ছারণ, মানে ইলেকট্রন ত্যাগ করবে, ছেড়ে দিবে। ছারণ মানে কি? ছারণ, ইলেকট্রন ছারণ। এটা শুধু মনে রাখো, জারণ মানে ছারণ, জারণ মানে ছারণ। তাহলে তার বিপরীত হচ্ছে বিজারণ। তাহলে যে বিক্রিয়ায় বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা বলছি বিজারণ। তাহলে জারণ বিক্রিয়ায় যদি ইলেকট্রন ছারণ হয়, তাহলে বিজারণ বিক্রিয়ায় কি হবে? ইলেকট্রন গ্রহণ। তাহলে তোমাকে কিন্তু আলাদা করে বিজারণও পড়া লাগছে না, ইলেকট্রন গ্রহণ। তুমি শুধু এভাবে লিখবা, জারণের সংজ্ঞা, যে বিক্রিয়ায় কোনো পদার্থ ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বিক্রিয়া বলে, যে বিক্রিয়ায় কোনো পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে। এভাবে তুমি কিন্তু আনসারটা লিখতে পারো সহজে। এবার আসি আমরা জারক বিজারক নিয়েও একটা কথা আছে, সেখানে কি সেটাও আমরা একটা লাইন দিয়ে শিখে ফেলবো সবাই। দেখো, জাগ্রত বিদ্বান। জাগ্রত বিদ্বান, আমাদের সবাইকে বিদ্বান হইতে হবে, কিন্তু চক্ষু বুঝে থাকলে সেই বিদ্বান হওয়া যাবে না। সমাজের নানা অসঙ্গতি বিষয়ে আমরা যদি কথা না বলি, তাহলে আমি আসলে মরুভূমির উট পাখির মতো হয়ে গেলাম। যারা ঘূর্ণিঝড়, বালু ঝড় যখন হয়, তখন বালুর মধ্যে মাথা দিয়ে রাখে এবং সে মনে করে কিছুই হচ্ছে না। এরকম যদি হয়, এক সময় সেই মরুভূমির উট পাখির মতো তোমাকেও প্রাণ দিতে হবে। এই জন্য সমাজের কোনো বিষয়ে তুমি চুপ থাকবা না, তুমি চক্ষু বন্ধ করে থাকবে না, তোমাকে জাগ্রত থাকতে হবে। তুমি হবা জাগ্রত বিদ্বানের অধিকারী। সেই জাগ্রত বিদ্বান মানে কি? এই যা মানে হচ্ছে জারক, আর জারক এখানে কি করে? গ্রহণ করে। জারক কি করে? গ্রহণ করে। বিদ্বান মানে হচ্ছে বিজারক। তাহলে বিজারক সে কি করবে? সে কিন্তু দান করে। তাহলে খেয়াল করব, তাহলে জারক কাকে বলে? জারণ বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়কটি ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলে। জারণ বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়কটি ইলেকট্রন দান করে তাকে বিজারক বলে। তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবা, একটু লক্ষ্য করো ভালো করে। তাহলে ভাইয়া জারণ মানে ছারণ বলেন, ইলেকট্রন ছারণ, আবার এখানে জারক মানে গ্রহণ। খেয়াল করো, দুইটা কিন্তু আলাদা শব্দ। এই মধ্যাহ্ন আর এখানে হচ্ছে ক। তাহলে মধ্যাহ্ন মানে হচ্ছে ঘটনাটাকে বলছি, আর ক মানে হচ্ছে কে করছে, কার দ্বারা হচ্ছে, সেই বিষয়টাকে বলছি। যেমন আমি শেখাচ্ছি, এই ঘটনাটা হচ্ছে পড়ানো, শেখানো। আর আমি কে? আমি শিক্ষক। যে শিখতেছে সে হচ্ছে শিক্ষার্থী, তাই না? আমরা যেভাবে বলি ধর্ষণ, তাহলে ধর্ষণ মানে কি? ঘটনাটাকে আমরা বলছি ধর্ষণ, কিন্তু যে ধর্ষণের শিকার হচ্ছে তাকে আমরা বলছি ধর্ষিত, আর যে ঘটনাটা ঘটাচ্ছে তাকে কিন্তু আমরা বলছি ধর্ষক। তাহলে দেখো, এই যে ক আর মধ্যাহ্ন, এই মধ্যাহ্ন, গান গাওয়া, যিনি গান গান তাকে আমরা বলছি গায়ক, কিন্তু যে ঘটনাটা হচ্ছে এখানে গান করার ক্ষেত্রে সেটাকে গান, তাই না? এভাবে আমরা বলছি। তো খেয়াল রাখবো, তাহলে জারণ, জারক, বিজারক, বিজারণ শব্দগুলা, ঘটনাটাকে আমরা বলবো জারণ অথবা বিজারণ, ঘটনাটাকে বলছি, কিন্তু যার দ্বারা হচ্ছে বা যার মাধ্যমে হচ্ছে সেগুলোকে আমরা বলতেছি জারক আর বিজারক। এই দুইটা আশা করি বুঝতে পেরেছো। আমরা একটা উদাহরণ দিয়ে যদি বুঝাই তোমাদের, লক্ষ্য করো। যেমন সোডিয়াম, সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কিন্তু সে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হচ্ছে।
এই রিয়াকশনটাকে আমরা বলছি জারণ অর্ধ বিক্রিয়া। কেন জারণ অর্ধ বিক্রিয়া বলছি? কারণ জারণ বিক্রিয়া বলতে তো কিছু হয় না, যেখানে জারণ হয় সেখানে অবশ্যই কি ঘটবে? বিজারণ ঘটবে। ফর এক্সাম্পল, তুমি হচ্ছ আমার কাছ থেকে কিছু টাকা নেবা, আমি তোমাকে এই যে টাকাটা দিব, হ্যাঁ, এই যে 1000 টাকা আমি দিচ্ছি তোমাকে, নাও নাও নাও, হাত দাও, হাত বাড়াও। এই যে তুমি নিবা, তাহলে আমি যে দান করলাম এবং তুমি গ্রহণ করলা, এটা কি আলাদা ভাবে হয়েছে নাকি একই সাথে সংগঠিত হচ্ছে? তুমি যদি না নাও আমি কি দিতে পারবো? অথবা আমি যদি না দেই তুমি কি নিতে পারবা? কখনোই পারবা না। তাহলে এই যে দানটা করলাম এবং গ্রহণটা হলো, এটা কিন্তু একই সাথে সংগঠিত হওয়া একটি বিষয়। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে জারণ এবং বিজারণ কখনোই আলাদাভাবে হয় না, একই সাথে সংগঠিত হওয়া একটি বিক্রিয়া। এই কারণে যখন আমি জারণকে বলছি, এই জন্য জারণের পাশে আমি শব্দটা লিখছি জারণ অর্ধ বিক্রিয়া। যখন আমি বিজারণ বলছি, আমি কিন্তু বলছি বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। ঠিক একইভাবে ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তখন সে ক্লোরাইড আয়নে পরিণত হয়, তাহলে সেই বিক্রিয়াটাকে আমরা বলছি বিজারণ অর্ধ বিক্রিয়া। সেটাকে আমরা কি বলছি? বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া। এবার লক্ষ্য করো বাচ্চারা, এই যে জারণ অর্ধ বিক্রিয়া, আমি এইখানে যে বিক্রিয়ায় একটি পদার্থ বা একটি বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে তাকে কিন্তু আমরা বলছি জারণ অর্ধ বিক্রিয়া। আর যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে কোনো পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, আমি কিন্তু পদার্থকে বিজারণ বলছি না, যে বিক্রিয়া, এই যে শব্দটা দ্বারা বোঝাচ্ছি এই পুরা বিক্রিয়াটাকে আমি বলছি, ঘটনাটাকে বলছি বিজারণ অর্ধ বিক্রিয়া। এখন যে ছেড়ে দিল, যে বিক্রিয়ায় ইলেকট্রন যে ছেড়ে দেয়, জারণ অর্ধ বিক্রিয়ায় যে বিক্রিয়কটি ইলেকট্রন ত্যাগ করে ছেড়ে দেয় তাকে আমরা বলছি বিজারক। তাকে আমরা কি বলছি? বিজারক। দেখো, বিজারক দান করে, জারণ মানে ছারণ, বিজারক দান করে। আবার যে বিজারণ অর্ধ বিক্রিয়ায় যে পদার্থটি ইলেকট্রন গ্রহণ করে তাকেই কিন্তু আমরা বলছি জারক। তাহলে লক্ষ্য করো, জারক কি বিজারক কি আমরা কিন্তু সহজেই বুঝতে পারবো। এরকম ভাবে যে কোনো রিয়াকশন যখন তোমাকে দিবে তুমি কিন্তু সহজে বুঝতে পারবা কোনটা জারণ কোনটা বিজারণ, কোনটি জারক কোনটি বিজারক। সেটা চেনার জন্য আরো একটা প্রক্রিয়া আছে, সেটা আমরা একটু পরেই শিখবো ইনশাল্লাহ। সো স্টে টিউন উইথ আস। এই গেল আমার জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, জারক বিজারক। কিন্তু কিভাবে পরীক্ষা হলে খুব দ্রুত শিখবো সেটা আমরা এখনই দেখাচ্ছি ইনশাআল্লাহ। দেখো, এই জারণ মান নির্ণয়, এই জারণ মানের সাথে জারণ বিজারণের একটা সম্পর্ক আছে। যদিও আমার স্লাইডটা একটু আগে চলে আসছিল, আমি পরে আলোচনা করছি এটা। দেখো, জারণ মান এবং জারণ মান কি সংজ্ঞাটা একটু লক্ষ্য করো, এটা পরীক্ষায় আসে। জারণ সংখ্যা কাকে বলে? যৌগ বা অণুতে কোনো মৌলের পরমাণুগুলোর রাসায়নিক বন্ধন গঠনের সময় ইলেকট্রন আদান প্রদান অথবা ভাগাভাগির ফলে সৃষ্ট আপাত চার্জ বা আধানের সংখ্যাকে জারণ সংখ্যা বলে। এটি ধনাত্মক, ঋণাত্মক, শূন্য বা ভগ্নাংশ হতে পারে। এখন লক্ষ্য করো, এই যে আমি সোডিয়াম থেকে একটু আগে সোডিয়াম প্লাস আয়ন তৈরি করলাম, এটা কি অবশ্যই রাসায়নিক বন্ধন গঠনের সময় ঘটনাটা ঘটছে? রাসায়নিক বন্ধন না হলে তো এটা হইতো না। তাহলে রাসায়নিক বন্ধন গঠনের সময় আমাদের ইলেকট্রন আদান প্রদান বা ভাগাভাগি হয়, তখন তার মধ্যে যে ধনাত্মক, ঋণাত্মক চিহ্নযুক্ত যে সংখ্যা দেখা যায় তাকেই কিন্তু আমরা বলি জারণ সংখ্যা। তাহলে আমি যদি বলি সোডিয়াম প্লাস আয়নের মধ্যে এটার জারণ সংখ্যা কত, তো জারণ সংখ্যা কিন্তু +1। কিন্তু আমি যদি বলি সোডিয়ামের জারণ সংখ্যা কত, তার কোনো চিহ্ন নাই, মানে 0। এইখানে খেয়াল রাখবো আমরা কিভাবে জারণ সংখ্যাটা নির্ণয় করতে পারি। প্রথমত খেয়াল রাখবো যে জারণ সংখ্যা যার মধ্যে কোনো চিহ্ন থাকবে না, সংজ্ঞাটাই হচ্ছে যে ধনাত্মক বা ঋণাত্মক আধানযুক্ত, ধনাত্মক বা ঋণাত্মক আধানযুক্ত যে সংখ্যা দেখা যায় সেটাই হচ্ছে আমার জারণ সংখ্যা। যদি কিছুই দেখা যায় না, জারণ সংখ্যা 0। তাহলে বলো তো আমার জারণ সংখ্যা কত? আমার জারণ সংখ্যা 0। কেন? কারণ আমার মধ্যে কোনো ধনাত্মক ঋণাত্মক চিহ্ন দেখা যায় না। কিন্তু সোডিয়াম প্লাসের কত? +1। দেখো, আমি যদি বলি সালফেট SO4
টু মাইনাস, তাহলে এটা জারণ সংখ্যা কত? এই যে টু মাইনাস দেখা যাচ্ছে, অর্থাৎ -2। যদি বলি আমি অ্যামোনিয়াম প্লাস আয়ন, এটা জারণ সংখ্যা কত? তাহলে শুধু +1, কিছু এখানে কোনো সংখ্যা নাই, মানে 1 আছে। একইভাবে আমরা কিন্তু জারণ সংখ্যাটা বুঝলাম। এখন আমি যদি তোমাদেরকে বলি H2SO4, এর জারণ সংখ্যা কত? তাহলে এর জারণ সংখ্যা কি হবে? 0 হবে। কেন 0 হবে? কারণ এই পুরা যৌগের মধ্যে কোনো ধনাত্মক ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যা দেখা যায় না। এর মানে কিন্তু আবার এইটা না হাইড্রোজেন সালফার বা অক্সিজেন জারণ সংখ্যা 0। আমি বললাম টোটালটা জারণ সংখ্যা। এখন যেহেতু জারণ সংখ্যা, তাহলে জারণ সংখ্যা সালফারের কত হয়? তখন কিন্তু আমার প্লাস মাইনাস কিছু একটা হইতে পারে, কারণ এই যে বন্ধন গঠনের সময় যেটা হবে সেটা হচ্ছে তার আলাদা আলাদা। এখন আমি জারণ সংখ্যাগুলোর ক্ষেত্রে একটু বলি। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে জারণ সংখ্যা হচ্ছে 2টা হয় সব সময়, মনে রাখবা। একটা হচ্ছে +1, একটা হচ্ছে -1। একটা +1, একটা মাইনাস। কখন +1 হবে? যখন সে অধাতুর সাথে থাকবে। অধাতুর সাথে থাকবে, অধাতুর সাথে থাকলে তার হয় +1। -1 কখন হয়? যখন সে ধাতুর সাথে থাকে, ধাতুর সাথে থাকে। তাহলে দেখো বাচ্চারা, তো দেখো হাইড্রোজেনের জারণ সংখ্যা 2টা বললাম, একটা ধাতুর সাথে একটা অধাতুর সাথে। তো একবার সে +1, একবার -1, মানে কি? যেমন দেখো আমি যদি বলি H2O, এই জায়গায় হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? কোনো কথা হবে না, সেখানে হচ্ছে +1। হাইড্রোজেন জারণ সংখ্যা +1, কারণ অক্সিজেনটা হচ্ছে একটা অধাতু। কিন্তু আমি যখন বলি ক্যালসিয়াম হাইড্রাইড CaH2, এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? -1। তো এই হচ্ছে আমাদের অবস্থা। দেখো, যে বনে বাঘ নেই সেই বনে শিয়ালটাই হচ্ছে বাঘ, কিন্তু যখন বাঘ আসে সে কিন্তু শিয়ালই থাকে। ঠিক একইভাবে আমরা যখন নরম কাউকে পাই আমরা হয়ে যাই জমের মতো, কিন্তু যখন আমাদের চেয়েও শক্তিশালী কেউ আসে আমরা হয়ে যাই নরমের মতো। মানে শক্তের ভক্ত, নরমের জম। এই কথাটা আসলে ঠিক হওয়া উচিত হয় নাই, এটা হওয়া উচিত ছিল উল্টা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছিলেন যে আমার কাছে শক্তিশালী হচ্ছে সেই লোকটা, যে লোকটা এই সমাজের সবচেয়ে অবহেলিত। আমার কাছে ধনী ব্যক্তি হচ্ছে সে যার কোনো অর্থবিত্ত নাই। আমার কাছে সবচেয়ে সবল ব্যক্তি হচ্ছে সে যে সবচেয়ে বেশি অসুস্থ। ঠিক একইভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা আমাদের বাচ্চাদেরকে কিভাবে দেখি। যে বাচ্চাটা সবচেয়ে দুর্বল স্টুডেন্ট আমার কাছে হচ্ছে সে সবচেয়ে শক্তিশালী স্টুডেন্ট। আমাকে তার প্রতি বেশি নজর দিতে হবে। যতক্ষণ পর্যন্ত না তাকে আমি স্ট্রং করতে পারবো আমার শান্তি নাই, আমার ঘুম নাই। আপনার বাচ্চাটা আমার জন্য একটা আমানত, সে আমানতটা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা আমরা করি নিয়ন কেমিস্ট্রি এক্সপ্রেসে। আস্থা রাখতে পারেন আমাদের উপরে। সো দেখি আমরা আবার, সো ক্যালসিয়াম হাইড্রেট এবং পানির ক্ষেত্রে আমরা দেখলাম। এবার আমরা আরো কিছু জারণ সংখ্যা নির্ণয়ের পদ্ধতি দেখব। সেইটার মধ্যে একটা হচ্ছে অক্সিজেন। তো অক্সিজেনের জারণ সংখ্যা দেখা যায় 3টা আছে। একটা হচ্ছে আমাদের -2, একটা হচ্ছে -1, একটা হচ্ছে -1/2। একটু লক্ষ্য করো বাচ্চারা, -2 কখন হয়? এটা হচ্ছে সাধারণ অক্সাইডের ক্ষেত্রে, অর্থাৎ যখন অক্সিজেনের যোজনী 2 ব্যবহার করি, সাধারণ অক্সাইডের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। যখন -1 হয় সেটাকে আমরা বলছি পার অক্সাইডের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? পার অক্সাইড। এবং -1/2 বলছি আমরা সুপার অক্সাইডের ক্ষেত্রে। সুপার অক্সাইডের ক্ষেত্রে আমরা কিন্তু -1/2 বলছি। তো এখন পরীক্ষা অনেক সময় আসে নিচের কোনটি সুপার অক্সাইড, নিচের কোনটি পার অক্সাইড, নিচের কোনটি সাধারণ অক্সাইড। ফর এক্সাম্পল আমি যদি তোমাদেরকে এভাবে বলি, লক্ষ্য করো যে পটাশিয়াম, এই যে KO2, এই অক্সাইডটা কোন ধরনের অক্সাইড? যদি পরীক্ষা আসে কখনো, তাহলে তুমি আসলে কি করবা? তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা এই যে একটা যৌগ, পুরো যৌগটার এই যে সম্পূর্ণ যৌগটা জারণ সংখ্যা কি? 0, একটু আগে বললাম, কারণ এটার মধ্যে কোনো ধনাত্মক ঋণাত্মক চিহ্ন নাই। এখন যার জারণ সংখ্যা বের করতে হবে তাকে তুমি ধরে নেবা x। এখন তুমি আসলে কিভাবে বের করবা? দেখো পটাশিয়াম হচ্ছে গ্রুপ 1। এখানে আরেকটা নিয়ম বলে দিচ্ছি, এই যে গ্রুপ 1 এর ধাতুগুলো, গ্রুপ 2 এর ধাতুগুলো, তারপরে গ্রুপ 13 এর ধাতুগুলো, এদের জারণ সংখ্যা যথাক্রমে +1, +2 এবং +3। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে।
তাহলে এটা আলাদাভাবে আমার নিয়ম দরকার নেই। তাহলে পটাশিয়াম গ্রুপ 1 এর ধাতু, যার কারণে পটাশিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1। এখন পটাশিয়াম আছে কটা? একটা। আমি সম্পূর্ণ নিয়মটা দেখাচ্ছি। পটাশিয়াম আছে একটা এবং তার জারণ সংখ্যা হচ্ছে +1, এই যে গুণ হিসেবে লিখবো। প্লাস অক্সিজেন আছে কয়টা? 2টা, এবং একটা অক্সিজেনের জারণ সংখ্যা কত? x। এই x দ্বারা কিন্তু একটা অক্সিজেনের জারণ সংখ্যা বোঝানো হচ্ছে। সুতরাং যতগুলো অক্সিজেন থাকবে তত দ্বারা গুণ করতে হবে, ইকুয়াল টু কি? 0। এভাবে জারণ সংখ্যাটা শিখতে হয়। তো এখন দেখি আমরা, তাহলে +1 + 2x = 0, or 2x = আমরা লিখছি -1, or x = আমরা লিখতে পারি -½ এই দুইটা নিচে আসলো। তো যেহেতু এখানে অক্সিজেনের জারণ সংখ্যা আমরা +½ পেয়েছি, সুতরাং এটা হচ্ছে সুপার অক্সাইড এবং এই যৌগটার নাম হচ্ছে পটাশিয়াম সুপার অক্সাইড। এভাবে আমরা অক্সিজেনের কথা বলতে পারছি। এরপরে দেখো, আমরা যদি আরো কিছু নিয়ম দেখি এখানে, দেখো ধাতব হ্যালাইড, ধাতব হ্যালাইড যত যৌগ আছে, ধাতব হ্যালাইড যৌগ মানেই হচ্ছে ধাতুর সাথে একটা হ্যালোজেন আছে, সেখানে হ্যালোজেনের, বা আমি যদি ক্লোরিনের কথাও বলি, ক্লোরিনও তো হ্যালোজেন, তাহলে হ্যালোজেনের জারণ সংখ্যা হচ্ছে সবসময় -1। এটা শুধু ধাতব হ্যালাইডের কথা বলছি, এটা কিন্তু সব যৌগ না। যেমন আমি যদি বলি ফেরাস ক্লোরাইড, এখানে কিন্তু ক্লোরিনের জারণ সংখ্যা -1। আমি যদি বলি ফেরিক ক্লোরাইড, এখানে কিন্তু আমার জারণ সংখ্যা ক্লোরিনের -1। অর্থাৎ ধাতুর সাথে হ্যালোজেন থাকলে সেখানে কিন্তু শুধুই -1, অন্য কোনো কিছু ভাবা যাবে না। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন দেখো, এই যৌগে আমি যদি বলি ফেরাস, মানে আয়রনের জারণ সংখ্যা কত? তাহলে আয়রনের জারণ সংখ্যাকে আমি x ধরে নিলাম, যেহেতু আয়রন একটাই আছে, তাহলে 1 × x, এটা তো লেখা দরকার নাই, কিন্তু আমি তোমার বোঝানোর জন্য লিখলাম যাতে একটাই আছে। প্লাস 3টা ক্লোরিন আছে এবং ক্লোরিনের জারণ সংখ্যা -1 = 0, or x - 3 = 0, or x = +3। এই যে +3, এখানে +3, আর +3 থাকলে সেটাকে আমরা বলছি ইক আয়রনের ক্ষেত্রে। তাহলে ফেরিক ক্লোরাইড, এর উচ্চারণ কি? ফেরিক ক্লোরাইড। আর এটা স্বাভাবিকভাবেই +2 হচ্ছে এবং এটার নাম হচ্ছে ফেরাস, এখানে আস যুক্ত হয়, তাহলে ফেরাস ক্লোরাইড। আর একটা হচ্ছে ফেরিক ক্লোরাইড। এভাবে আমরা হ্যালোজেনের কথা বললাম। তো এখন লক্ষ্য করো, আর আয়নের ক্ষেত্রে একটু আগে আমরা দেখাইছি, আয়নের ক্ষেত্রে এই যে ধনাত্মক ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যাটাই হচ্ছে তার জারণ সংখ্যা। তো কিভাবে জারণ সংখ্যা নির্ণয় করতে হয় সেটা আমরা দেখালাম, বিভিন্ন জারণ সংখ্যার নিয়ম শিখাইলাম। এখন দেখো তো বাচ্চারা, আমাদের এখানে কিছু প্র্যাকটিস দেওয়া হয়েছে, যেমন এইখানে সালফারের কত, সালফারের কত, ক্রোমিয়ামের কত, ম্যাঙ্গানিজের কত, সালফারের কত, নাইট্রোজেনের কত, তুমি দেখো অ্যালুমিনিয়ামের কত, তোমরা এগুলো বাইর করে আমাকে দেখাও। এগুলো ছাড়াও আরো আছে, যেমন ধরো HClO4 পারক্লোরিক অ্যাসিড। তাহলে এখানে জারণ সংখ্যা কি হবে? এমসিকিউ আসলে আমরা আসলে কি করব? দেখো খুব সিম্পল, হাইড্রোজেনের সাথে সবগুলাই অধাতু আছে, তার মানে +1, একটাই হাইড্রোজেন আছে। এখন দেখো অক্সিজেন আছে 4টা, অক্সিজেন জারণ সংখ্যা এখানে কত ধরবো? দেখো এখানে এটা কিন্তু অক্সাইড না, তাহলে যেহেতু অক্সাইড মানে হচ্ছে ধাতুর সাথে একটা অক্সিজেন থাকছে, এটা অক্সাইড যৌগ বলছি। তো এই যৌগটাতে আমরা 4টা অক্সিজেন আছে, 4 দুগুণে -2, তো সাধারণ যোজনী ব্যবহার করা হয়েছে, 4 দুগুণে 8। তাহলে এই ক্লোরিনের কত হলে টোটাল যৌগটার জারণ সংখ্যা 0 হবে? তাহলে -8 + 1, তাহলে +7 হইলেই কি এটা 0 হয়ে যাবে না? তাহলে এখানে ক্লোরিনের জারণ সংখ্যা কি? +7। দেখো এটাই হয়তো পরীক্ষা চলে আসছে। তো এইভাবে আমরা বাইর করতে পারি, তোমাদেরকে দেখালাম। এগুলো তোমরা করো, করে কমেন্টে আমাদেরকে জানাও এবং রেজাল্টটা দেখো হচ্ছে কিনা। আমরা তোমার রিপ্লাই অবশ্যই দিব, তোমার আনসার অবশ্যই আমরা দিব, তোমারটা রাইট হচ্ছে নাকি রং হচ্ছে, এবং তোমারটা যদি রং হয় কেন রং হয়েছে, রাইটটা কিভাবে হচ্ছে সেটা আমরা তোমাদেরকে জানাই দেব। তোমাদের রেসপন্স আমরা আশা করছি। এবার দেখি আমরা এই রেডক্স বিক্রিয়াগুলোর অনেক শ্রেণী বিভাগ আছে। রেডক্স বিক্রিয়া শ্রেণী বিভাগের মধ্যে একটা হচ্ছে আমার সংযোজন বিক্রিয়া, একটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া, একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, আর একটা হচ্ছে দহন বিক্রিয়া। দেখো এই 4টা বিক্রিয়ার মধ্যেই কিন্তু আমাদের কি ঘটে? আমাদের জারণ বিজারণ ঘটে। সো এই জায়গাতে আমরা তোমাদেরকে একটা কথা বলে নেই আগে, জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে এই যে রিয়াকশনটা আমরা দেখাইলাম,
পরীক্ষায় এটা কিন্তু আসে যে জারণ বিজারণ যুগপৎ সংগঠিত হয়। যুগপৎ মানে কি একই সাথে সংগঠিত হয়। সো একটু আগে তোমাকে টাকার উদাহরণ দেখাইছিলাম, তোমরা পরীক্ষার খাতায় এটা লিখবা। সেখানে জারক পদার্থটি ইলেকট্রন গ্রহণ না করলে বিজারক পদার্থটি ইলেকট্রন দান করতে পারতো না। এই কথাগুলো না লিখে কিন্তু এই যুগপৎ এর আনসার দেওয়া যাবে না। সো কিভাবে আনসার লিখতে হবে, কোন লাইনগুলো থাকতে হবে, স্যাররা কোন লাইনগুলো দেখে, বি কেয়ারফুল। এবার আসে সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া মানে শব্দের মধ্যে কিন্তু আনসার আছে। তো সংযোজন বিক্রিয়া মানে কি, দুই বা ততোধিক পদার্থ একত্রিত হয় একটা মাত্র উৎপাদ তৈরি করবে, সেটাকে আমরা সংযোজন বলবো, রাইট? তো সেটার সংজ্ঞা দেওয়া হয়েছে, একটা উদাহরণ দেওয়া হয়েছে। এখন ঝামেলাটা হচ্ছে কোথায়? ঝামেলাটা হচ্ছে বইয়ের মধ্যে কিন্তু এভাবেই দেওয়া আছে, কিন্তু এটার মধ্যে যে জারণ বিজারণ হচ্ছে সেটা আমরা কিভাবে দেখাবো, এবং পরীক্ষার প্রশ্নটা কিভাবে হয়? প্রশ্নটা হয় যে উদ্দীপকের বিক্রিয়াটি কোন কোন বিক্রিয়াকে প্রতিনিধিত্ব করছে সেটা ব্যাখ্যা করো। তাহলে আমি কিন্তু সংজ্ঞা দিয়ে দেখাই দিতে পারি সংযোজন বিক্রিয়া। তাহলে শুধু সংযোজন বিক্রিয়া লিখলে কি আনসার হবে? হবে না তো, কারণ সংযোজন বিক্রিয়া তো অর্ধেক হয়েছে। আমরা তো অর্ধেক সত্য বলি না, আমরা পুরোটাই সত্য বলবো, আংশিক নয়, পুরোটাই সত্য। এভাবে আগাইতে হবে। সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করা যাবে না। সত্যের সাথে মিশ্রণ যেটাই মিশ্রিত হোক সেটা মিথ্যাই হবে। সত্য এবং মিথ্যার মাঝামাঝি কিছু থাকবে না, সত্য এবং মিথ্যার মাঝে মিথ্যাই আছে, এটা মাথায় রেখো তোমরা। ওকে, এখন দেখি আমরা, দেখো আমরা জারণ সংখ্যা দিয়েও কিন্তু এটাকে ব্যাখ্যা করতে পারি। জারণ সংখ্যা দিয়ে ব্যাখ্যা করার সুবিধাটা কি, তুমি খুব দ্রুত এটাকে ব্যাখ্যা করতে পারো। জারণ সংখ্যা যদি তুমি বোঝো তাহলে ইলেকট্রন কে কয়টা ছাড়বে, কে কয়টা গ্রহণ করবে, তুমি সেটাও সুন্দরভাবে আনসার করতে পারবা। এই জায়গায় টেকনিকটা একটু খেয়াল করো, সেটা হচ্ছে জারণ সংখ্যা বৃদ্ধি। জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় উৎপাদের মধ্যে গিয়া, বিক্রিয়কে ছিল একটা, উৎপাদে আরেকটা, তাহলে বিক্রিয়াটাকে আমরা বলবো জারণ অর্ধ বিক্রিয়া। সেই বিক্রিয়াটাকে আমরা বলবো জারণ অর্ধ বিক্রিয়া। আরেকটা বিষয় মনে রাখতে হবে, যার বৃদ্ধি পাচ্ছে, যার বৃদ্ধি অর্থাৎ যে যৌগটার মধ্যে বৃদ্ধিটা হচ্ছে অথবা যে মৌলের বৃদ্ধি পাচ্ছে সেটা হবে আমার বিজারক, সে হবে আমাদের বিজারক। আরেকটা বিষয়, জারণ সংখ্যা যদি হ্রাস পায়, জারণ সংখ্যা হ্রাস পেলে তাহলে সেই বিক্রিয়াটা হবে বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। এবং যার হ্রাস পাচ্ছে, যার হ্রাস, সে হবে আমার জারক। তো এখন লক্ষ্য করো বাচ্চারা, উদ্দীপকের বিক্রিয়াটা যদি আমরা দেখি, প্রথমত তুমি যে কোনো রিঅ্যাকশনের ক্ষেত্রে পরীক্ষা যেটাই আসুক, তুমি যেটা করবা কে একা আছে সেটা দেখবা। যে একা আছে তার জারণ সংখ্যা শূন্য, কোনো কথা হবে না, কোনো কথা হবে না, খালি মায়ের হবে, মায়ের হাত থাকতে মুখের কোনো কথা হবে না, তাহলে শূন্য। এইটার যখন উৎপাদে গেল তাহলে একটা ধাতব হ্যালাইড আছে, ধাতব ক্লোরাইড। আমি একটু আগে বললাম ধাতব হ্যালাইডে হ্যালোজেনের জারণ সংখ্যা -1, তার মানে এইখানে কিন্তু -1 ক্লোরিনের জারণ সংখ্যা। তাহলে জারণ সংখ্যা কি বৃদ্ধি পেল নাকি হ্রাস পেল? হ্রাস পেল, তাহলে এটা হচ্ছে কি বিজারণ। আর এই যে ক্লোরিনটার বৃদ্ধি পাইছে, হ্রাস পেয়েছে, তাকে আমরা বলছি জারক। আবার লক্ষ্য করো, এই গেল জারক। তুমি যদি জারক পেয়ে যাও তাহলে অটোমেটিক্যালি আরেকটা বিক্রিয়ক কি হবে? বিজারক। জারক এবং বিজারক কি কখনো উৎপাদ থেকে হবে? পরীক্ষার হলে একটা বিক্রিয়া দিয়ে আমাদেরকে বলে নিচের কোনটি জারক কোনটি বিজারক। তাহলে অপশনে যখনই তুমি উৎপাদ দেখবা সেটা আগেই বাদ। জারক এবং বিজারক শুধুই মাত্র বিক্রিয়ক থেকে হবে। তাহলে একটা যদি জারক হয় অপরটা অটোমেটিক্যালি কি হবে? বিজারক। কিন্তু আমরা অটোমেটিক্যালি দেখাবো না, তোমাদেরকে বোঝানোর জন্য এখন দেখাচ্ছি। দেখো এই জায়গায় জারণ সংখ্যা হচ্ছে আয়রনের +2। একটু আগে দেখলাম যে ক্লোরিনের -1, কিন্তু দুইটা ক্লোরিনের জন্য -2, কিন্তু তাইলে আয়রনের জন্য কি +2, কারণ টোটাল যৌগটার জন্য কিন্তু আমার
শূন্য হইতে হবে। এই দুইটির হিসাব কিন্তু বাদ, এগুলো হচ্ছে মোল সংখ্যা, এই দুইয়ের হিসাব কিন্তু বাদ, দুইয়ের হিসাব কিন্তু বাদ। দেখো +2, এখানে কি +3, তাহলে জারণ সংখ্যা কি বৃদ্ধি পেলো নাকি হ্রাস পেলো? দেখো তো বাচ্চারা, বৃদ্ধি পেলো। তাহলে এটা কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। এটা যদি জারণ হয় তাহলে সে কি বিজারক। এইভাবে আমরা দেখাইতে পারি উদ্দীপকের বিক্রিয়াটাকে রিঅ্যাকশনের মাধ্যমে দেখাবো। পরীক্ষার খাতায় আমরা লিখবো, আরো কিছু লিখবো। সেটা কি? এখানে জারণ অর্ধ বিক্রিয়া, তাহলে জারণ অর্ধ বিক্রিয়া তুমি দেখাবা। তাহলে এই বিক্রিয়াটা কিন্তু দেখাইতে হবে, জারণ অর্ধ বিক্রিয়া। সেটা কি? আয়রন +2 থেকে সে কিসে পরিণত হলো? আয়রন +3 তে পরিণত হয়। কটা ইলেকট্রন ছেড়ে দিয়ে? একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে। কারণ এই যে +2 আর +3 এর গ্যাপ কত? 1। আবার তুমি দেখাবা বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে? এই যে ক্লোরিন যে ছিল, দুইটা ক্লোরিন ছিল, সে ইলেকট্রন গ্রহণ করলো। তাহলে ইলেকট্রন গ্রহণ করবে, একটা ক্লোরিন তো একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে এবং সে পরিণত হবে 2Cl-। খেয়াল করো, কেউ যদি মনে করো যে আমি শুধু ক্লোরিন একটা লিখবো, ফলে একটা ইলেকট্রন লিখবো, একটা ক্লোরিন মাইনাস লিখবো, হবে, কেউ কাটবে না। কিন্তু যেহেতু ক্লোরিনটা আমার দ্বিপরমাণুক, সে দ্বিপরমাণুক হিসেবে আমি লিখবো, তখন আমাকে চিন্তা করতে হবে ক্লোরিন একটা তো একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, ফলে সে দুইটা আয়নে পরিণত হচ্ছে। এইভাবে কিন্তু আমাকে দেখাইতে হবে। তুমি যদি চাও তখন তুমি এইখানেও কিন্তু চেঞ্জ করতে পারো। কিভাবে? এই যে 2, যেহেতু দুইটা ইলেকট্রন সে গ্রহণ করছে, তাহলে দুইটা পাবে কোত্থেকে? ওই যে আয়রন দুইটা ছাড়ছে সেখান থেকে। তাহলে দুইটা এইখানে তুমি দুইটা ইলেকট্রন লাগাই দিতে পারো, ফলে সে দুইটা 2F3+ পরিণত হলো। এইভাবে আমরা দেখাবো। ঠিক যেভাবে আমি বিক্রিয়াটা করছি সে ভাষায় তুমি পরীক্ষার খাতায় লিখবা। যেহেতু উদ্দীপকের বিক্রিয়াটিতে জারণ এবং বিজারণ সংঘটিত হয়েছে, সুতরাং এই বিক্রিয়াটি একই সাথে সংযোজন বিক্রিয়া এবং একই সাথে জারণ বিজারণ বিক্রিয়া। এভাবে আমরা ব্যাখ্যাটা শেষ করে আসব। এই ব্যাখ্যা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এরপরে আসি আমরা বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া মানে বোঝাই যাচ্ছে ভেঙে যাচ্ছে, একটা বিক্রিয়ক ভেঙে দুই বা ততোধিক উৎপাদে পরিণত হয়, সেটার সংজ্ঞাটা আমরা এখানে লেখা আছে। এইটাও একটা জারণ বিজারণ বিক্রিয়া, পরীক্ষা এটাও আসে। তো অনেকে আমরা শুধু বিয়োজন বিক্রিয়া লিখে আসি, বাট এটাও কিন্তু জারণ বিজারণ। ব্যাখ্যা কিভাবে করব? সেম ভাবে। এটা শূন্য, এইখানে কি হবে? এখানে দেখো কি হবে, তাহলে ফসফরাস আর ক্লোরিন, তাহলে -1, ফসফরাসের এখানে +5, কারণ এই যে ক্লোরিন 5টার সাথে আছে, তাহলে 5টা -5 হবে, আর +5 না হলে তো শূন্য হবে না। তাহলে -1 থেকে জারণ সংখ্যা তো বৃদ্ধি পেল, তাহলে এখানে কি হয়েছে? জারণ অর্ধ বিক্রিয়া হয়েছে। আর এইখানে দেখো সে +3 হয়েছে, তাহলে জারণ সংখ্যা কি বাড়ছে নাকি কমছে? তাহলে কমছে, এখানে হয়েছে বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে বলো তো, তাহলে আমাদের কি হয়েছে? এখানে এই যৌগটার মধ্যে একই সাথে কিন্তু আমার ক্লোরিনের হয়েছে জারণ আর ফসফরাসের হয়েছে বিজারণ। এইভাবে কিন্তু আমাদেরকে দেখাইতে হবে। এরপরে আমরা দেখি প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন তো খুব সিম্পল একটা বিষয়, তাই না? প্রতিস্থাপন মানে জাস্ট আমি কি করলাম, আমার এই গেঞ্জিটা ফেলে দিয়ে আমি একটা শার্ট গায়ে দিলাম, এটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, তাই না? তো আমার এই যে সাদা চুলগুলোকে লাল করে ফেললাম, এটা হচ্ছে এই যে বর্ণ প্রতিস্থাপন করলাম, তাই না? এই যে প্রতিস্থাপন। তো এখন দেখো এখানে কি হচ্ছে প্রতিস্থাপনের ক্ষেত্রে, এই জিঙ্ক কপারকে লাথি মেরে ফেলে দিল, কপার চলে গেল, আর জিঙ্ক এরকম হয়, এরকম হয় না তোমাদের? এই যে দেখা গেছে একজনের গার্লফ্রেন্ডকে আরেকজন ধরে নিয়ে যাচ্ছ, একজনের বয়ফ্রেন্ডকে আরেকজন কায়রা নিয়ে নিচ্ছ, হ্যাঁ, পরে দেখি আমরা রাস্তাঘাটে ছেলেদের মধ্যে মারামারি, মেয়েদের মধ্যে মারামারি, কিসের মারামারি, চুলাচুলি, আরে বাপরে বাপ। পরে দেখছি যার জন্য আমি গেলাম তাদেরকে বাঁচাইতে, তারা মারামারি করতেছে সিম্পল ক্ষুদ্র একটা বিষয় নিয়ে। সাবধান, এগুলো করো না রাস্তাঘাটে। হ্যাঁ, এখন দেখি আমরা, দেখো কেউ কি যে কাউকে প্রতিস্থাপন করতে পারে, এইখানেই আমাদেরকে একটা ট্রিক্স খেয়াল রাখতে হবে। এটা আমরা মিস করি, অনেকেই মিস করি, 2026 সালের অনেক স্টুডেন্ট এটা মিস করে ফেলতেছে। এখানে সবাই কিন্তু সবাইকে প্রতিস্থাপন করতে পারে না। আমি যদি বলি জিঙ্ক সালফেট + কপার রিঅ্যাকশন হবে, তাহলে কপার কি জিঙ্কের
প্রতিস্থাপন করতে পারবে? পারবে না রে ভাই, পারবে না, সম্ভব না, অসম্ভব। মানে আমি আমার চেয়ে যে ক্ষমতা কম আছে, যার পাওয়ার কম আছে, যার শক্তি কম আছে, আমি কিন্তু তাকে সরাই দিয়ে তার বাড়িঘর দখল করে ফেলতে পারবো, রাইট? কিন্তু ওই কি আমার বাড়িঘর দখল করতে পারবে? পারবে না, রাইট? এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তাহলে কে কাকে প্রতিস্থাপন করবে এটার জন্য একটা ট্রিক্স খেয়াল রাখবা। এটা আমরা ধাতু সক্রিয়তা সিরিজে পড়ি, যদিও আমরা ধাতু সক্রিয়তা সিরিজটা অনেক বিশাল একটা বিষয়, এখানে নাই পুরোটা, আমরা পুরোটা দিব না, যতটুকু তোমার লাগবে সেটা দেখাচ্ছি। সেটা কি দেখো, কে না কে ম্যাগাইবার এলো, যেন ফিরে সুস্মিতাকে পেল, হায় কা পুরুষ হাজি আজি পিটাবে আমায়। শুধু এই জিনিসটা খেয়াল রেখো ভাই, বইয়ের মধ্যে এটা কমপ্লিট নাই। তো এখানে এই যে ছন্দটা আমি বললাম, তাহলে দেখো কে না কে ম্যাগাইবার, ম্যাগাইবার একটা কমিক্স চরিত্র, এলো যেন ফিরে সুস্মিতাকে পেল, হাই কাপুরুষ, আমি পাশাপাশি লিখেছি, তোমরা নিচে নিচে লিখবা, হাজি, হাজি মানে এসজি মানে মার্কারি, আজি মানে এজি মানে সিলভার, পিটাবে, পিটাবে প্লাটিনাম, এবং আমায় মানে অরাম, অরাম মানে কি, অরাম মানে গোল্ড, ওকে আমায়। তো এখন খেয়াল করো, এই যে সিরিজটা এগুলো কিন্তু সব নিচে থাকবে, এই সিরিজে উপরে যে থাকে তার সক্রিয়তা কিন্তু বেশি, ফলে তার নিচের যারা আছে তাদের যেহেতু সক্রিয়তা কম, ফলে তাদেরকে সরিয়ে দিয়ে সে তার স্থান দখল করে ফেলে, কারণ সে আরো বেশি বিক্রিয়া করে, সে বেশি সক্রিয়। ফলে দেখো জিঙ্কটা কোথায় আছে, উপরে আছে, কার, কপারের। দেখো এই যে কপারটা কোথায় আছে, যে আমি যদি এটার নিচে নিয়ে আসি তাহলে কপারটা কিন্তু জিঙ্কের নিচে আছে। ফলে জিঙ্ক আইসা বলে, ঘিরে আমি তো তোর চেয়ে বেশি শক্তিশালী, তোর চেয়ে বেশি সক্রিয়, তুই বসে রয়েছিস, এক থাপ্পড়ের সাথে চলে গেল, তার কিচ্ছু বলার নাই, কিচ্ছু বলার নাই এখানে। কিন্তু সে পারবে না, কেন পারবে না? সে তো নিচে আছে, জিঙ্কটা সে সরাইতে পারবে না। এভাবে তুমি খেয়াল রাখবা, পরীক্ষায় যদি আসে নিচের কোন বিক্রিয়াটি ভুল, কোনটি সঠিক, এই যে প্রতিস্থাপনের ক্ষেত্রে নিচের কোন প্রতিস্থাপন বিক্রিয়াটি সঠিক বা সঠিক নয়, আমরা বইয়ে শুধু এই একটা উদাহরণই পড়ছি, কিন্তু বাকিগুলা কিন্তু পড়ি নাই। কিন্তু আশা করি আজকের ক্লাসটি করার পরে তুমি অবশ্যই সেগুলো সমাধান পেয়ে যাবা ইনশাল্লাহ। দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া এটাও কিন্তু একটা জারণ বিজারণ বিক্রিয়া। দহন কোনো কিছুর সাথে আমরা অক্সিজেন যুক্ত করে দিলেই সেটাকে দহন বলে ফেলি। দেখো দহন বিক্রিয়া হলো এমন একটি উচ্চ তাপমাত্রার তাপোৎপাদী বিক্রিয়া, যেখানে কোনো মৌল বা যৌগ বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাপ ও আলো উৎপন্ন করে এবং সাধারণত অক্সাইড তৈরি করে। সে একটা উদাহরণ দেওয়া হয়েছে, এটাও কিন্তু একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এবং এটা একই সাথে একটা দহন বিক্রিয়া, এবং এটা একই সাথে কিন্তু একটা সংযোজন বিক্রিয়া। এটাকে আমরা একই সাথে কি বলতে পারি, একটা সংযোজন বিক্রিয়া বলতে পারি। আরেকটা কথা বলতে ভুলেই গেছি, সেটা হচ্ছে কি, দেখো যে সংযোজন বিক্রিয়া শুধুমাত্র মৌলিক পদার্থ অংশ নেয়, শুধুমাত্র মৌলিক পদার্থ অংশ নেয়, তাদেরকে আমরা বলি সংশ্লেষণ বিক্রিয়া, তাই না? তাহলে দেখো আমরা যখন বললাম যে হাইড্রোজেন আর আয়োডিন যখন রিয়াকশন করে, সেই রিয়াকশনটাকে আমরা বলছি সংযোজন বিক্রিয়া, এবং একই সাথে সংশ্লেষণ বিক্রিয়াও হবে। নাইট্রোজেন আর হাইড্রোজেনের বিক্রিয়াটাকে আমরা একই সাথে কি বিক্রিয়া বলতে পারি, একই সাথে সংযোজন বিক্রিয়াও বলছি, সংশ্লেষণ বিক্রিয়াও বলছি। কিন্তু যখন আমি ফেরাস ক্লোরাইডের সাথে ক্লোরিন যুক্ত করে আমি ফেরিক ক্লোরাইড বলছি, এটা কিন্তু আমার সংযোজন বিক্রিয়া, কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া না। সো এখান থেকে কিন্তু পরীক্ষা আরেকটা প্রশ্ন আসতে পারে, সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া না, কিন্তু সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, এটা যেন আমরা পারি সেটা খেয়াল রাখতে হবে। এই গেল একটা। এরপরে দেখি আমরা নন রেডক্স বিক্রিয়া। নন রেডক্স বিক্রিয়া আমরা দুইটা দেখছি, একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া আর একটা হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া।
দেখি আমরা একটু গভীরে যাই। প্রশমন বিক্রিয়া একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, প্রশমন। আমাদের বইয়ে প্রশমন বলতে শুধুমাত্র অ্যাসিড এবং ক্ষারের, এই অধ্যায়ে শুধু অ্যাসিড এবং ক্ষারের প্রশমন বিক্রিয়ার কথা বলা হচ্ছে। এটা জারণ বিজারণ একটা প্রশমন থাকে, সেটার দিকে আমরা গেলাম না। অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া দেখো যে একটি অম্ল এবং একটি ক্ষার পরস্পর বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, তাকে আমরা বলছি প্রশমন বিক্রিয়া। এখানে আসলে এই সংজ্ঞাটা কমপ্লিট না, আরো কমপ্লিট। প্রত্যেকেই কিন্তু তাদের নিজের ধর্ম একেবারে শেষ হয়ে যাবে, সে কিন্তু বিক্রিয়া করলে এটা প্রশমন বিক্রিয়া হবে না। এই প্রশমন বিক্রিয়া হতে হলে পরস্পর ধর্ম কি হবে, একদম বিনষ্ট হয়ে যাবে। অ্যাসিড এবং ক্ষার পরস্পরকে প্রশমিত করে ফেলবে, অর্থাৎ আর কেউ কোনো ধর্ম কারো দেখাইতে পারবে না। এবং সম্পূর্ণ নিরপেক্ষ একটা যৌগ সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি হয়, আর একটা হচ্ছে পানি তৈরি হয়। এখন এই প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে একটু লক্ষ্য করো, এটা কিন্তু সবসময় একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এবং যে তাপটা উৎপন্ন হয় এটা একটা ধ্রুবক। সেটা কি? সেটা হচ্ছে ডেল এইচ হিসেবে যদি লিখি -57.34 কিলোজুল। এই তাপটা সে সবসময় উৎপন্ন করে। তাহলে এই যে তাপটা উৎপন্ন করে, কেন তার প্রশমন তাপটা ধ্রুবক, এটা আমাদেরকে বোঝা লাগবে। আমি যে কোনো শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষারের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। অ্যাসিড এবং ক্ষারের মধ্যে কোনো একটা যদি দুর্বল হয়, তাহলে কিন্তু এই প্রশমন তাপ ধ্রুবক থাকবে না। এই লাইনটা বি কেয়ারফুল, লিখে রাখো। তাহলে কেন শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষারের ক্ষেত্রে প্রশমন তাপটা ধ্রুবক থাকে সেটা আমরা দেখি। যে কোনো শক্তিশালী অ্যাসিড মানে হচ্ছে সে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। ফর এক্সাম্পল, আমি যদি বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড, সে সম্পূর্ণ বিয়োজিত হবে, এই জন্য একমুখিতির জন্য ব্যবহার করা হয়, এবং সম্পূর্ণভাবে হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করে ক্লোরাইড আয়ন তৈরি করে। আবার আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের কথা বলি, সেও শক্তিশালী ক্ষার, সে আমার সোডিয়াম প্লাস আয়ন তৈরি করছে এবং হাইড্রোক্সাইড আয়ন তৈরি করছে। লক্ষ্য করো, প্রত্যেক শক্তিশালী অ্যাসিড শক্তিশালী ক্ষারের ক্ষেত্রে আমার প্রোটন আর হাইড্রোক্সাইড এটা কিন্তু কমন সবার ক্ষেত্রে, এবং এই সবার ক্ষেত্রে তখন আমার এই H প্লাস আয়ন OH মাইনাস আয়নটাই আসলে বিক্রিয়া করে পানি তৈরি করে। এবং যেহেতু সকল প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে একটা কমন উৎপাদ বা কমন প্রোডাক্ট, বা আমরা বলতে পারি সাধারণ উৎপাদ। সাধারণ পরীক্ষা আছে প্রশমন বিক্রিয়া নিচের কোনটি সাধারণ উৎপাদ, তখন কিন্তু আমরা পানি লিখবো। সকল প্রশমন বিক্রিয়া কিন্তু এই রিয়াকশনটাই ঘটে, ফলে সকল প্রশমন বিক্রিয়া আমার সেম পরিমাণ তাপ উৎপন্ন হয়। বাকি যেগুলা রিয়াকশন করে না, তারা কিন্তু এই যে সোডিয়াম প্লাস এই ক্লোরাইড আয়ন, এরা কিন্তু এই যে পানি আছে সে পানির মধ্যে দ্রবীভূত থাকে। এই জন্য বলা হয়, যেহেতু এরা সরাসরি বিক্রিয়া অংশ নেয় না, এদেরকে বলা হচ্ছে দর্শক আয়ন। এদেরকে আমরা কি বলছি? দর্শক আয়ন। অর্থাৎ প্রশমন বিক্রিয়ার পরে যে আয়নগুলো বিক্রিয়া অংশ নেয় না, তাদেরকে আমরা বলছি দর্শক আয়ন। তাহলে দেখো আমাদের দর্শক আয়ন ক্লিয়ার। প্রশমন তাপের সংজ্ঞা তাহলে কি? অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় 1 মোল পানি উৎপন্ন করতে যে তাপ উৎপন্ন হয় তাকে আমরা বলছি প্রশমন তাপ। এভাবে সংজ্ঞাগুলো ক্লিয়ার কাট লিখতে হবে তোমাদেরকে। ওকে বাচ্চারা, তাহলে আমরা যদি এবার সামনে আসি, এবার দেখি অধঃক্ষেপণ বিক্রিয়া। খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। অধঃক্ষেপণ বিক্রিয়া জিনিসটা কি? দেখো, অধঃক্ষেপণ বিক্রিয়ার ক্ষেত্রে এই যে সিলভার নাইট্রেট দ্রবণটার কথা বলছে, এটা কিন্তু পানিতে দ্রবণীয়। সোডিয়াম ক্লোরাইড এটা কিন্তু পানিতে দ্রবণীয়। অর্থাৎ এমন দুইটা যৌগ যেটা একই দ্রাবকে কিন্তু দ্রবণীয়, কিন্তু তারা যখন বিক্রিয়া করছে, এই বিক্রিয়ার ফলে উৎপন্ন যে দুইটা যৌগ তৈরি হলো, তাদের মধ্যে একটা পানিতে দ্রবণীয় কিন্তু অপরটি পানিতে কম দ্রবণীয় অথবা অদ্রবণীয়। এই বিক্রিয়াটাকে আমরা বলছি অধঃক্ষেপণ বিক্রিয়া। এবং কম দ্রবণীয় অথবা অদ্রবণীয় সেটা কিন্তু পাত্রের তলায় একদম তলানি হিসেবে জমা থাকে, সেটাকে আমরা বলছি অধঃক্ষেপ। সেটাকে আমরা কি বলছি? অধঃক্ষেপ। এই জিনিসটাকে আমরা বলছি অধঃক্ষেপ। তাহলে সংজ্ঞাটা কিন্তু খুব ভালো করে খেয়াল করো। যেসব রাসায়নিক বিক্রিয়া দুইটি দ্রবণীয় যৌগ, সাধারণত জলীয় দ্রবণ,
দুইটা দ্রবণীয় যৌগ বিক্রিয়া করে একটি কঠিন অদ্রবণীয় পদার্থ উৎপন্ন করে বা কম দ্রবণীয় পদার্থ উৎপন্ন করে, যা পাত্রের তলায় তলানি হিসেবে জমা হয় তাকে অধঃক্ষেপণ বলে। আর যেটা তলানি হিসেবে জমা হয় সেটাকে আমরা বলছি অধঃক্ষেপ। তো এইখানেও দেখো, এটা তো দ্রবণে থাকলো, এরা তো আর বিক্রিয়া অংশ নেয় না, এই কারণে একইউ লেখা থাকে, এদেরকে আমরা বলছি দর্শক আয়ন। এখানে আরো একটা জিনিস আমরা যদি তোমাদেরকে বলি, এইখানে সিলভার ক্লোরাইডের বর্ণটা কিন্তু সাদা বর্ণের হয়। তো বইয়ের মধ্যে আরো কিছু রিয়াকশন আছে, সেই রিয়াকশন গুলোর মধ্যে কোনটা কোন বর্ণ হচ্ছে সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নিবা। আমি এখানে তোমাদেরকে একটা দেখাই দিলাম। এরপরে আসি আমরা বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া। এর মধ্যে একটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। এবার আমরা দেখব বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলো। তার মধ্যে প্রথমটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, যেটাকে আমরা ইংরেজিতে আবার বলে থাকি হাইড্রোলাইসিস বিক্রিয়া। হাইড্রোলাইসিস, একটু লক্ষ্য করো বাচ্চারা, এই হাইড্রোলাইসিস বিক্রিয়া এটা মানে কি, এই যে হাইড্রো মানে এখানে পানি থাকবে, হাইড্রো লাইসিস মানে এই পানির সাহায্যে কোনো কিছুকে ভাঙবো, ভাঙতে গেলে নিজেকেও ভাঙতে হবে, অর্থাৎ পানি এখানে বিক্রিয়ক হিসেবে কিন্তু বিক্রিয়ায় অংশ নেবে। সেই বিক্রিয়াগুলোকে আমরা বলছি হাইড্রোলাইসিস বিক্রিয়া বা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। তো দেখো, কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে পানি অন্য কোনো যৌগের সাথে বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করলে তাকে আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়া বলে। তো এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, এই একটা উদাহরণই আমাদের বইয়ে দেওয়া হয়েছে। পরীক্ষা এখন আসে যে এইটা আর্দ্র বিশ্লেষিত হয়, এই সিলিকন টেট্রাক্লোরাইড হয়। আবার অনেক সময় এটাও আসে যে কার্বন টেট্রাক্লোরাইড কেন হয় না, কেন হয় না, এই যে কেন হয় না এটার ব্যাখ্যাও কিন্তু আমাদের পরীক্ষা দিতে হয়। এখন যদি এইগুলা ছাড়াই সিলিকন টেট্রাক্লোরাইড ছাড়া অন্য কিছু দেয়, তাইলে আমরা আবার পারি কিনা? তাহলে কার্বন পারে না, সিলিকন পারে, আবার অন্য আরো কেউ পারে কিনা, এগুলো আমি আসলে দেখবো কিভাবে, বুঝবো কিভাবে, এটা আজকে আমরা তোমাদেরকে ক্লিয়ার করবো। প্রথমত আর্দ্র বিশ্লেষণ, এই যে রিয়াকশনটার কথা আমরা বলতেছি, এই বিক্রিয়াটার একটা প্রধান শর্ত কি? প্রধান শর্ত হচ্ছে আমার আর্দ্র বিশ্লেষণ হইতে হলে আমাকে খালি ডি অরবিটাল থাকতে হবে, খালি ডি অরবিটাল থাকতে হবে, কেন্দ্রীয় মৌলটার খালি ডি অরবিটাল থাকতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু আর্দ্র বিশ্লেষিত হবে না। তো এখন লক্ষ্য করো, কার্বন টেট্রাক্লোরাইডে যে কার্বন আছে 6টা ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি 1s2 2s2 2p2, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যেহেতু তার শক্তিস্তর হচ্ছে 2টা এবং দ্বিতীয় শক্তিস্তরে কিন্তু 2d অরবিটালের কোনো অস্তিত্বই আসলে নাই, ফলে ডি অরবিটাল খালি থাকার প্রশ্নই আসে না। কিন্তু আমরা যদি দেখি সিলিকন, তার হচ্ছে 14 ইলেকট্রন বিন্যাস করলে দেখি 1s2 2s2 2p6 3s2 3p কিন্তু 2। এখন লক্ষ্য করো বাচ্চারা, তার সর্বশেষ শক্তি স্তর হচ্ছে তৃতীয় শক্তি স্তর এবং তৃতীয় শক্তি স্তরে কিন্তু 3d অরবিটালের অস্তিত্ব আছে, কিন্তু সেখানে কোনো ইলেকট্রন নাই। অর্থাৎ সিলিকনের 3d অরবিটালটা আছে কিন্তু সেখানে কোনো ইলেকট্রন নাই, অর্থাৎ অপূর্ণ আছে, খালি আছে, এটাকে খালি বলতে পারি আমরা। তাহলে যেহেতু খালি আছে এই জন্য সিলিকন টেট্রাক্লোরাইড সে কিন্তু আর্দ্র বিশ্লেষিত হয়। অপরদিকে কার্বন হয় না, কারণ কার্বনে কোনো ডি অরবিটালেরই অস্তিত্ব নাই, যদিও কার্বন এবং সিলিকন একই গ্রুপের মৌল। আমরা জানি একই গ্রুপের মৌলগুলো তারা একই ধরনের বিক্রিয়া করে, কিন্তু এই জায়গায় কার্বনের ডি অরবিটাল না থাকার কারণে সে আর্দ্র বিশ্লেষিত হয় না। এখন কার্বন সিলিকন ছাড়াও এই গ্রুপের অন্যান্য আরো যারা আছে, জার্মেনিয়াম আছে, তারপর হচ্ছে টিন আছে, এরা সবার যে টেট্রাক্লোরাইড যৌগগুলো আছে এরা কিন্তু সবাই আর্দ্র বিশ্লেষিত হয়। সুতরাং পরীক্ষায় এটা ছাড়াও যদি অন্যান্য মৌল থাকে, অন্যান্য যৌগ থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখাবো কেন তারা আর্দ্র বিশ্লেষিত হয় আর কেন কার্বনটা হচ্ছে না, আমরা একটা ক্লিয়ার করলাম। এখন আসি এই যে রিঅ্যাকশনটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত আসলে কি ঘটতেছে, এই যে সিলিকন এই যে ক্লোরিনের সাথে যুক্ত আছে সমযোজী বন্ধনের মাধ্যমে, এই ক্লোরিনটা এখানে পানির
এই যে হাইড্রোজেন আর একটা OH, এই OH মূলক দ্বারা কিন্তু প্রত্যেকটা ক্লোরিন প্রতিস্থাপিত হয় এবং সেটা কিন্তু 4 ধাপে রিয়াকশনটা হয়। কিন্তু আমরা বোঝার সুবিধাতে একবারেই 4টা OH যদি দিয়ে দেই, তাহলে দেখো 4টা OH সরলে তাহলে সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড বা সিলেন তৈরি হচ্ছে। এখন দেখো তাহলে 4টা ক্লোরিন কোথায় যাবে? সেই 4টা ক্লোরিন আবার এই যে 4টা H এর সাথে যুক্ত হয়ে 4HCl তৈরি করলো। এই হচ্ছে রিয়াকশনটা। সো কেন আদ্র বিশেষিত হয় সেটা আমরা দেখলাম। আরো একটা রিয়াকশন এখানে আছে, একটু লক্ষ্য করি এবার। এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কথা আমরা জানি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি পানির সাথে রিয়াকশন করে তাহলে সে তৈরি করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস তৈরি করবে HCl। এখানেও লক্ষ্য করো এই যে রিয়াকশনটা আমার হলো, এই জায়গায় আমার রিয়াকশন করার কারণে এটা কিন্তু অদক্ষিপ্ত হয়। এই যে অদক্ষিপ্ত হয়েছে এটা কিন্তু একই সাথে পানি বিক্রিয়ক হিসেবে বিক্রিয়া করে উৎপাদ তৈরি করছে, এই কারণে এটাকে আমরা বলছি আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। আবার যেহেতু এটা অদক্ষিপ্ত হয়েছে, একটু আগে আমরা পড়ছি, তো এই কারণে এটাকে আমরা অদক্ষেপণ বিক্রিয়াও বলতে পারি। এবং পরীক্ষার জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে উদ্দীপকের কোন বিক্রিয়াটি একই সাথে অদক্ষেপণ বিক্রিয়া এবং আদ্র বিশ্লেষণ বিক্রিয়া দেখায়, ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো, তখন আমাদের সংজ্ঞা লিখে তারপরে এই রিয়াকশন গুলা দেখাইতে হবে। আশা করি এই জায়গাটা ক্লিয়ার আছো। এরপরে আসি আমরা পানি যোজন। পানি যোজন বিক্রিয়াটার ইংরেজি পানি যোজন মানে হাইড্রেশন। পানি যোজন মানে কি? হাইড্রেশন। এখন লক্ষ্য করি তো বাচ্চারা, হাইড্রেশন আমরা কিন্তু সবাই ডিহাইড্রেশন সম্পর্কে জানি। ডিহাইড্রেশন হয় বা হচ্ছে, আমার ডিহাইড্রেশন হচ্ছে মানে কি, পানি আমার বডি থেকে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। বডির মধ্যে যে খাদ্যাংশগুলো আছে সেগুলোর সাথে পানি কিন্তু যুক্ত হয়েছিল, কিন্তু পানি এখন আলাদা হয়ে গেছে, পানির সাথে যুক্ত হচ্ছে না। তো পানির সাথে কিছু যুক্ত থাকলে সেটাকে আমরা বলছি হাইড্রেশন, আর পানি বাইরে হয়ে গেলে যদি যুক্ত না থাকে সেটাকে আমরা বলছি ডিহাইড্রেশন। ঠিক একইভাবে লক্ষ্য করো, হাইড্রেশন মানে পানি যুক্ত হচ্ছে, পানি কিন্তু বিক্রিয়া করছে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বিক্রিয়া করে নতুন উৎপাদ তৈরি করছে, সেটা হচ্ছে পানি বিশ্লেষণ বা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বলছে, কিন্তু এখানে পানি যুক্ত হচ্ছে, যৌগটা ঠিকই আছে। এবং এটা সে যখন একটা কেলাস যৌগ তৈরি করছে, স্ফটিক যৌগ তৈরি করছে, তখন পানির অণুটা জাস্ট এর সাথে এসে লেগে গেছে, এরকম। তো এরকম একটা উদাহরণ দেখো, এখানে কপার সালফেট একটা আয়নিক যৌগ, সে একটা কেলাস গঠনের সময় এক বা একাধিক সংখ্যক পানির অণুর সাথে আয়নিক যৌগের যুক্ত হওয়ার প্রক্রিয়াকে, তো এই পানির অণুর সাথে আয়নিক যৌগটা কি হয়েছে? যুক্ত হচ্ছে। এই প্রক্রিয়াটাকে আমরা বলছি হাইড্রেশন বা পানি যোজন। সো হাইড্রেশন বিক্রিয়া এবং হাইড্রোলাইসিস বিক্রিয়া কিন্তু আলাদা, খেয়াল রাখতে হবে। এবং এই যৌগটার আরেকটা নাম হচ্ছে ব্লু ভিট্রিয়ল বা নীল ভিট্রিয়ল। এটার আরেকটা নাম আমরা বলতে পারি তুতে। এটা আরেকটা নাম কি? তুতে বাংলায় বলে। এই নামগুলো ভালোভাবে খেয়াল রাখবো। এরকম আরো উদাহরণগুলো আছে, কোন যৌগটার সাথে কয় অণু পানি যুক্ত হচ্ছে আমরা বই থেকে খুব ভালোভাবে খেয়াল রাখবো বাকি ইনফরমেশন গুলো। এবার আসি আমরা সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়াটা কি? দেখো, তো যে বিক্রিয়া একটি যৌগের অণুর গাঠনিক সংকেত পরিবর্তিত হয়ে একই আণবিক সংকেত বিশিষ্ট নতুন ভিন্নধর্মী যৌগ বা সমাণু তৈরি হয়, তাকে সমানুকরণ বিক্রিয়া বলে। তো সমানুকরণ বিক্রিয়া আমি যদি আরেকটু ভালোভাবে তোমাদের ব্যাখ্যা করতে চাই, যে এখানে তাদের আণবিক সংকেতটা সেমই থাকবে, কিন্তু জাস্ট গাঠনিক সংকেতটা ভিন্ন হয়ে গেল, সেটাকে আমরা বলছি সমাণু। এবং একটা সমাণু থেকে আরেকটা সমাণু তৈরি করার বিক্রিয়াকে আমরা বলছি সমানুকরণ বিক্রিয়া। জাস্ট সিম্পল লক্ষ্য করো, এই যে অ্যামোনিয়াম সায়ানেট, এটা হচ্ছে একটা যৌগ, আর এটার নাম হচ্ছে ইউরিয়া। এটার নাম কি? ইউরিয়া। এই ইউরিয়া বা অ্যামোনিয়াম সায়ানেটে দেখো যতগুলো নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন আছে, ইউরিয়াতেও সেম আছে, বাট তাদের আণবিক সংকেত কিন্তু সেম। তাহলে আমরা আণবিক সংকেত কিন্তু এভাবেও লিখতে পারি, N2, তারপর হচ্ছে H4, তারপরে CO হিসাবেও লিখতে পারি আণবিক সংকেত, কিন্তু তাদের গাঠনিক সংকেত ভিন্ন। এই ধরনের ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট যৌগগুলোকে বলা হচ্ছে পরস্পরের সমাণু, এবং একটি সমাণু থেকে আরেকটি সমাণু তৈরির প্রক্রিয়াকে বা বিক্রিয়াকে আমরা বলছি সমানুকরণ বিক্রিয়া। এই জায়গায় আমাদেরকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তো অ্যামোনিয়াম সায়ানেট এটা হচ্ছে একটা অজৈব যৌগ, আর ইউরিয়া হচ্ছে একটা জৈব যৌগ। এটাও কিন্তু পরীক্ষা অনেক সময় থাকতে পারে, নিচের কোনটি অজৈব থেকে জৈব যৌগ তৈরির বিক্রিয়া বা বিক্রিয়া নয়। এরপরে দেখো পলিমারকরণ বিক্রিয়া।
তো পলিমারকরণ বিক্রিয়ার সংজ্ঞাটা সুন্দরভাবে দেওয়া আছে যে রাসায়নিক প্রক্রিয়ায় কোনো পদার্থের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরস্পরের সাথে যুক্ত একটি বৃহৎ অণু গঠন করে তাকে পলিমারকরণ বলে। তো এখন ক্ষুদ্র যে অণুটার কথা বলা হচ্ছে, ক্ষুদ্র অণু, এটাকে বলা হচ্ছে আমার মনোমার। আর এই মনোমার থেকে অসংখ্য ক্ষুদ্র অণু অর্থাৎ অসংখ্য মনোমার একত্রিত হয়, অসংখ্য মনোমার একত্রিত হয় আমার তৈরি হয় পলিমার। এই কারণে আমরা দেখি এই যে ইথিন, দেখো এই ক্ষুদ্র একটা অণু ইথিন, ক্ষুদ্র একটা অণু ইথিন, সে যখন তার অসংখ্য এন সংখ্যক অণু একত্রিত হচ্ছে, পরস্পরের সাথে একত্রিত হলো, একটার সাথে একটা যুক্ত হলো, তখন এটাকে আমরা বলছি পলি ইথিন, সংক্ষেপে আমরা বলি পলিথিন। এভাবে বাংলাদেশ শুধু না, পৃথিবীর বহু ব্যক্তির নাম, স্থানের নাম, ঘটনাকে আমরা বিকৃত করতে করতে কিন্তু অনেক কিছু করে ফেলছি। দেখো ইথিন থেকে পলিথিন, ঠিক দেখো পুরান ঢাকার একটা জায়গার নাম হচ্ছে গ্যান্ডারিয়া। তোমরা কি জানো গ্যান্ডারিয়া এটা কিভাবে আসলো? এটার আসল নাম ছিল গ্র্যান্ড এরিয়া। সো এই যে গ্র্যান্ড এরিয়া, এত চমৎকার একটা নাম হয়ে গেছে গ্যান্ডারিয়া। ঠিক একইভাবে দেখো মুসলিমদের ইতিহাসের একটা চমৎকার উদাহরণ যদি আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। আমরা জানি জিব্রাল্টার প্রণালী এটা হচ্ছে এমন একটা প্রণালী যেটার মাধ্যমে অনেক সমুদ্র পথে বড় বড় বাণিজ্যিক জাহাজগুলো চলাচল করে পৃথিবীর, মানে অনেক বাণিজ্য পথগুলোর মধ্যে এটা একটা অন্যতম পথ। তো তারেক বিন জিহাদ নামক একজন মুসলিম সেনাপতি, তিনি স্পেন যখন জয় করছিলেন, তখন এই পাহাড়ের পাদদেশে তিনি কিন্তু তার সৈন্য সামন্ত নিয়ে আসছিলেন। সেই পাহাড়টাকে বলা হয় জাবালুন তারেক। জাবালুন শব্দের অর্থ হচ্ছে পাহাড়, জাবালুন তারেক মানে তারেকের পাহাড়। সেটাকে আজকে বিকৃত করতে করতে হয়ে গেছে জিব্রাল্টার প্রণালী। এরকম মুসলিম বিশ্বের অনেক ইতিহাস ঐতিহ্যগুলা আমরা কিন্তু বিকৃত রূপে দেখি, এবং সেগুলো যে আমাদেরই মুসলিমদের অর্জন সেটা কিন্তু আমরা ভুলে যাই। সো এরকম বহু অর্জন আমাদের আছে, ইতিহাস দেখলেই বুঝতে পারবো। তো দেখো ইথিন পলি ইথিন হয়ে গেছে পলিথিন। তো কিভাবে হয়? এখানে কিন্তু আমার তাপমাত্রা দেওয়া লাগবে 200°C, এবং এটা কিন্তু আমাদের চ্যাপ্টার 11তেও আছে 1200 ATM চাপ। ওইখানে আবার আমাদের 1000 ATM চাপ দেওয়া আছে। প্রভাবক হচ্ছে সামান্য অক্সিজেন প্রভাবক, সামান্য অক্সিজেন প্রভাবক হিসাবে কাজ করবে এই রিয়াকশন। এখন এই রিয়াকশনটা কেমনে হয়? দেখো CH2 ডবল বন্ড CH2 ইথিন। তো যেহেতু n সংখ্যক ইথিন এটার সাথে একটার সাথে একটা যুক্ত হবে, তাহলে এটাকে আমরা যখন দেখাই তখন সবকিছুই কিন্তু ঠিক থাকবে, কোনো কিছু কিন্তু অপসারণ হবে না। জাস্ট খেয়াল করো CH2 আছে, সো এখানে যেহেতু আরেকটা যুক্ত হবে, এদিক দিয়ে আমি একটা হাত বাড়াই দিলাম, যেহেতু এদিকে আরো যুক্ত হতে পারে, এদিকে হাত বাড়াই দিলাম, আর এই পুরোটাকে আমি n লিখলাম। এটা দ্বারা বোঝানো হচ্ছে এরকম আরো ইথিন যুক্ত হইতে পারে। সো এই রিয়াকশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার আসি আমরা দেখি বাস্তব ক্ষেত্রে সংঘটিত বিক্রিয়া। এখানে বাস্তব ক্ষেত্রে সংঘটিত অনেকগুলো বিক্রিয়ার কথা বলা হচ্ছে, যেমন লোহায় মরিচা পড়া। এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। লোহায় মরিচা কিভাবে পড়ে? আসলে লোহায় মরিচা পড়ার জন্য আমার লাগবে কি? আয়রন লাগবে, আমার লাগবে বাতাস, জলীয় বাষ্প লাগবে। এই যে রিয়াকশন গুলো আমি যখন করব, আমার আসলে তৈরি হয় মূলত ফেরিক হাইড্রোক্সাইড। এই রিয়াকশনটা কিন্তু অনেকগুলো ধাপ আছে, যে ধাপগুলো সবগুলো কিন্তু এখানে আলোচনা করা হয় নাই। তো ফেরিক হাইড্রোক্সাইড যখন তৈরি হয়, এটা কিন্তু একটা বোর্ডেও আসছিল, এই জায়গায় কিন্তু ABCD পুরো যৌগের জায়গায় দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে উদ্দীপকের জেড উৎপন্ন হওয়ার বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো। এই ব্যাখ্যাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এখানে আমি সমতায় গেলাম না, আমি ডাইরেক্ট একটু দেখাচ্ছি যেখানে কিভাবে জারণ হচ্ছে। লক্ষ্য করো এই জায়গায় আমার আয়রনের জারণ সংখ্যা 0, এখানেও কিন্তু আমার 0, রাইট? তো এখন দেখো আয়রন সে পরিণত হয়েছে কিসে? আয়রন 3+এ। কেন 3+? কারণ এই পুরোটা 0 হইতে হবে। OH মাইনাস হাইড্রোক্সাইড, তার জারণ সংখ্যা -1, তিনটার জন্য -3, তাহলে আয়রনের হইতে হবে +3। তাহলে এখানে জারণ সংখ্যা কি বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে? বৃদ্ধি পাইছে। তাহলে এটা হবে আমার জারণ বিক্রিয়া, এটা দেখাবা, সাথে আবার এই রিয়াকশনটা দেখাবা,
আয়রন 3টা ইলেকট্রন ছেড়ে দিয়ে 3+ আয়নে পরিণত হয়। আবারও বলছি, এটা শুধুমাত্র এসএসসি 26-এর জন্য এই অধ্যায়টাতেই শুধু এই রিঅ্যাকশনটা আছে, কিন্তু এসএসসি 27 বা 28-এ অন্য আরেকটা অধ্যায়ে আরো ডিটেলস রিঅ্যাকশন আছে। সুতরাং তোমার ডিটেলস রিঅ্যাকশনে যাওয়ার দরকার নাই, শুধু জারণ বিজারণ হয়েছে এটা বুঝাইলেই হবে। আবার এখন দেখো অক্সিজেন, আর এখানে কি অক্সিজেন -2, তাহলে এখানে জারণ সংখ্যা হ্রাস পেয়েছে, যেহেতু হ্রাস পাইছে জারণ সংখ্যা, এটা হচ্ছে বিজারণ। তাহলে আমরা কিভাবে লিখবো? এই যে অক্সিজেন, সে কি করলো? অক্সিজেন হচ্ছে যেহেতু 2টা দ্বিপরমাণু, সে কিন্তু ইলেকট্রন গ্রহণ করবে। 2টা ইলেকট্রন গ্রহণ করলে হয় 2-, কিন্তু অক্সিজেন তো 2টা, তাহলে 2টা অক্সাইড তৈরি হবে, তার মানে সে 4টা ইলেকট্রন গ্রহণ করবে। যার কারণে আমরা এই রিঅ্যাকশনগুলোকে এভাবে লিখি। তো এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া, আর এই জায়গায় আমরা লিখবো বিজারণ অর্ধবিক্রিয়া। তো এইভাবে আমরা বিজারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়ার মাধ্যমে এই যে যৌগটা তৈরি হইলো সেটা আমরা এখানে দেখাইতে পারি। এরপর দেখো তামা ও অ্যালুমিনিয়ামের ক্ষয় রোধ, এগুলো আমাদের এসকিউর মধ্যে থাকে। কিভাবে ক্ষয় রোধ হয়? তামা এবং অ্যালুমিনিয়াম, এই বিষয়টা হচ্ছে কি, তামা মানে হচ্ছে কপার, হ্যাঁ, অ্যালুমিনিয়াম তো আমরা জানি। আচ্ছা, তো এখন এরা দুইজনেই কিন্তু এরা কপার অক্সাইড আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করে। যখন তারা বাতাসের সংস্পর্শে আসে, এই যে তৈরি হলো, তখন এই কপারের পাত্রে, তামার পাত্রে, অ্যালুমিনিয়ামের পাত্রে এই যৌগটার একটা স্তর সৃষ্টি হয়, অর্থাৎ এই যে স্তরটা সৃষ্টি হইলো। কিন্তু পরবর্তীতে আরো বাতাস যদি এখানে আইসা যুক্ত হতে চায়, পরবর্তীতে অক্সিজেন কিন্তু আর এই পাত্রের সংস্পর্শে আসতে পারে না, অর্থাৎ সে অ্যান্টিবডি তৈরি হয়েছে। এটাকে আমরা কি বলতে পারি? অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডি আসলে কেমনে তৈরি হয়? যে জীবাণুটা আমাকে অ্যাটাক করবে, তার জীবাণু আগে আমি প্রবেশ করাইলাম আমার বডির মধ্যে, এবং এই জীবাণুর বিরুদ্ধে কার্যকর যে আমার অ্যান্টিজেন সেটা আমি তৈরি করলাম, অ্যান্টিবডিটা তৈরি করলাম। তো এখন এইভাবে সে কিন্তু পরবর্তীতে আর বাতাসের সংস্পর্শে এসে ক্ষয় হতে পারে না। এই যৌগগুলোর কথা উল্লেখ রাখতে হবে। পিঁপড়া বা মৌমাছির কামড়ে জ্বালা নিরাময়, তো এখানে আমরা আসলে কি লাগাই? পিঁপড়া বা মৌমাছির মধ্যে কি থাকে? অ্যাসিড থাকে। কামড় দিলে যেহেতু অ্যাসিড আছে এখানে, পিঁপড়ায় আমরা থাকি, ফর্মিক অ্যাসিড থাকে, তো জলে তখন আমরা একটু চুন লাগাই। আর চুনটা কি? ক্যালসিয়াম অক্সাইড। তাহলে অ্যাসিড পড়লো কামড় দেওয়ার ফলে, চুন লাগাই দিলাম, প্রশমিত হয়ে গেল, অর্থাৎ আমার জ্বালা যন্ত্রণা কমে গেল। শ্বসন প্রক্রিয়া, তো শ্বসন প্রক্রিয়া আমরা কি দেখি? যে আমার গ্লুকোজ থাকে C6H12O6, এই যে অক্সিজেন প্রবেশ করলো, তাহলে তৈরি হয় কি? কার্বন ডাইঅক্সাইড। আমার তৈরি হয় পানি। আমার তৈরি হচ্ছে এই যে কার্বন ডাইঅক্সাইড, পানি তৈরি হচ্ছে, এগুলাকে আমরা এখন কি করতে পারি? সমতা করে দেখাইতে পারি। তো সমতা করে তুমি দেখাবা। এরপরে আমাদের তো সেই বাকিগুলো আছে। তাহলে তৈরি হলো, পাশে তৈরি হলো আমার এনার্জি, মানে শক্তি তৈরি হলো। এখন আমি যদি সমতা করতে চাই, 6টা কার্বন আছে, আমি 6টা দিয়ে দিলাম। এখন দেখো হাইড্রোজেন 6টা আছে, 12টা আছে, তো আমি এখানে কি দেব? 6 যদি দেই, তাহলে অক্সিজেন হয়ে যাবে আমার কয়টা? দেখো 6টা আমি দিয়ে দিলাম, তাহলে 6 দোকানে 12টা হাইড্রোজেন হলো। তাহলে 6 দোকানে 12 আর 6 18, তাহলে আমি এখানে দেবো 6, কারণ 6 দোকানে 12 আর এই 6 হচ্ছে 18টা অক্সিজেন। এভাবে তুমি সমতাও মুখস্থ না করে করতে পারো। পাকস্থলীর প্রশমন বিক্রিয়া, পাকস্থলীর প্রশমন বিক্রিয়া জিনিসটা আবার কি? পাকস্থলী থেকে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। যদি তুমি অনেকক্ষণ না খায়া থাকো, তাহলে কিন্তু সে খাবারের অভাবে HCl অ্যাসিডটা আমাদের পাকস্থলীর ওয়ালকে খাওয়া শুরু করবে। ওকে, তখন কিন্তু আমাদের ব্যথা মনে হয়, আর এটাকে বলা হচ্ছে পেপটিক আলসার। এটাকে আমরা কি বলি? পেপটিক আলসার। অনেক সময় অতিরিক্ত পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিডও যদি পাকস্থলী থেকে নিঃসৃত হয়, তখনও কিন্তু এই ঘটনাটা ঘটতে পারে। তো এখন আমরা যদি অ্যাসিডিটি হয়, তখন আমরা অ্যান্টাসিড খাই, আর অ্যান্টাসিডের মধ্যে থাকে আমার তোমার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে, তারপরে আমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে, এরা যখন বিক্রিয়া করে, তাহলে দেখো একটা হচ্ছে অ্যাসিড, একটা হচ্ছে ক্ষার, বিক্রিয়া করে কি হবে? প্রশমিত হয়ে যাবে। এই প্রশমিত হয়ে গেলে আমরা তখন অ্যাসিডিটি থেকে মুক্তি পাই। তো এই রিয়াকশন গুলা কিন্তু পরীক্ষায় লিখতে হবে। জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস, জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস মানে আমরা মিথেনের কথা বলি। এই যে মিথেন
তাকে যখন আমি বার্ন করি তখন বিক্রিয়া অংশ নয়, তখন তো সে কার্বন ডাইঅক্সাইড পানি এই রিয়াকশন গুলো আমরা দেখাইছি, তাপ পাওয়া যায়, আলো পাওয়া যায়, সেগুলো আমরা আরো দেখিয়েছি। এই হচ্ছে আমাদের বাস্তব ক্ষেত্রে কিছু বিক্রিয়া দেখাইলাম। এবার আসি আমরা বিক্রিয়ার গতিবেগ ও বিক্রিয়ার হার নিয়ে আলোচনা করতে। তো বিক্রিয়ার হার বা গতিবেগ দেখানো হয়েছে কোন রাসায়নিক বিক্রিয়ার প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হারকে আমরা বিক্রিয়ার হার বা গতিবেগ বলে থাকি। এখন দেখো এই বিক্রিয়ার হার বা গতিবেগ জিনিসটা আসলে কি? বিক্রিয়ার হার মানেই হচ্ছে আমরা বলতে পারি মাইনাস ডিসি বাই ডিটি ইকুয়াল টু হচ্ছে প্লাস ডিএক্স বাই ডিটি। এখন মানেটা কি? এটা মানে হচ্ছে যে সি কোনো ঘনমাত্রার কোনো বিক্রিয়ক যদি আমার উৎপাদে পরিণত হয় এক্স তৈরি করে, তাহলে এই সি তো ধীরে ধীরে কমতে থাকে সময়ের সাথে সাথে, এই জন্য আমরা মাইনাস ডিসি বাই ডিটি করি, আর এক্স এর পরিমাণ বাড়তে থাকে, এই জন্য প্লাস ডিএক্স বাই ডিটি একক সময়ে। তো আমরা জানি না কত সময়ে কি পরিমাণ হ্রাস পাচ্ছে এটা অথবা কি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এখন বিক্রিয়ার হারের একক যদি আমরা দেখি তাহলে এককটা আসলে কি হবে একটু লক্ষ্য করে যদি পরীক্ষা আসে। এটা হচ্ছে আমার কি ঘনমাত্রা, এটাও কি ঘনমাত্রা, আর নিচেরটা কি সময়। তাহলে আমার এককটা হবে ঘনমাত্রা ডিভাইডেড বাই সময়ের একক। তাহলে ঘনমাত্রা একক কি? মোল পার লিটার অথবা পার ডেসিমিটার কিউব হতে পারে। সময়কে যদি সেকেন্ড ধরি তাহলে আমার এককটা দাঁড়াচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমার বিক্রিয়ার হার বা গতিবেগ। এখন উভমুখী বিক্রিয়া আমরা জানি, সম্মুখ বিক্রিয়া জানি, পশ্চাৎ বিক্রিয়া জানি। আসি এবার বিক্রিয়ার সাম্যাবস্থা। আর সাম্যাবস্থা মানেই হচ্ছে এই যে সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়া, যেটা আমরা ক্লাসের শুরুর দিকে দেখিয়েছি, এই দুটা বিক্রিয়ার হার বা গতিবেগ যখন সমান হয় তখন আমরা এটাকে বলছি বিক্রিয়ার সাম্যাবস্থা। সাম্যাবস্থাটাকে আমরা বিভিন্ন ভাবে গ্রাফ হিসেবেও দেখাতে পারি। লক্ষ্য করো, দেখো এই হচ্ছে একটা গ্রাফ, এটা এরকম সোজা হয়ে গেল। তার মানে এই যে এই জায়গায় এসে কিন্তু সাম্যাবস্থা অর্জিত হলো। এই জায়গাটা দিয়ে বোঝানো হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ সমান। দেখো সম্মুখমুখী বিক্রিয়া মানে বিক্রিয়ক থেকে ধীরে ধীরে উৎপাদে পরিণত হচ্ছে, এটাই হচ্ছে সম্মুখমুখী। আর এই যে ধীরে ধীরে কমতেছে, এটা কার ঘনমাত্রা? বিক্রিয়কের ঘনমাত্রা, তাই না? পশ্চাৎমুখী বিক্রিয়া। এই গ্রাফটাকে আমরা এইভাবেও দেখাতে পারি। লক্ষ্য করো বাচ্চারা, আমি এইভাবে গেলাম, এই জায়গায় এসে তাদের বিক্রিয়ার হারটা সেম হয়ে গেল, এইটাকে আমরা বলতেছি তখন আমার সাম্যাবস্থা। তো অনেক সময় এরকম সময় দেওয়া থাকে যে কোন সময়ে গিয়ে সাম্যাবস্থা অর্জিত হয়েছে, তখন তুমি খেয়াল করবা যে জায়গাটাতে বিক্রিয়ক এবং উৎপাদ একই সরলরেখা হয়ে গেছে অথবা সমান্তরাল সরলরেখা হয়ে গেছে, সেটাকে আমরা বলবো সাম্যাবস্থা। তো এই গ্রাফটা আমরা দেখাইলাম। এরপরে দেখো বাচ্চারা, লা শাতেলের নীতি। এই লা শাতেলের নীতি নিয়ে আমরা আলাদা একটা ভিডিও তোমাদের জন্য তৈরি করেছি, একদম কম্প্যাক্ট একটা ভিডিও। তোমরা সেই ভিডিওটা দেখে নিবা, আমাদের সেই লিংকের মধ্যে আমাদের ওই ভিডিওর লিংকটাও দেওয়া থাকবে। এখন দেখো তোমাদের জন্য আমরা কিছু এমসিকিউ এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে। সেই এমসিকিউ গুলো আনসার গুলো দেওয়া আছে, তোমরা এগুলা বাসায় সুন্দর করে প্র্যাকটিস করো, আনসার গুলো আমাদেরকে পাঠাও, তোমরা রেসপন্স করো। তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে কিন্তু আমরা রেসপন্স করছি। ওকে, এখানে এমসিকিউ গুলো। তারপর হচ্ছে শর্ট কোশ্চেন দেওয়া হচ্ছে, এখানে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন, সেগুলো কোনটা তুমি বুঝতে পারছো না সেগুলো আমাকে দেখাও। আমার ক্লাসে সবগুলো আমরা আলোচনা করেছি। সৃজনশীল একটা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে যে উদ্দীপকের 1 নং বিক্রিয়াটিতে জারণ বিজারণ যৌগপদ সংঘটিত হয়, ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে দেখো উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি থেকে উৎপাদ সর্বোচ্চ পাওয়ার ক্ষেত্রে লা শাতেলের নীতির গুরুত্ব, এটা আমরা আমাদের ওই ভিডিওতে দেখিয়েছি। তো আমরা যদি 1 নং বিক্রিয়াটা ক্ষেত্রে দেখি, গরুর গ নাম্বারটা, তো দেখো আমি যে সিম্পল ভাবে দেখাচ্ছি। এখানে দেখো সালফারের জারণ সংখ্যা কত? 0। ওই যে বললাম আগে কে 0 সেটা একটু দেখো। হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে হচ্ছে -2। তাহলে জারণ সংখ্যা কি বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে? জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তার মানে এখানে আমার জারণ সংঘটিত হয়েছে। ফেরিক ক্লোরাইডে দেখো আয়রনের +3 আর এখানে +2, তাহলে জারণ সংখ্যা তো হ্রাস পেয়েছে, তাহলে এই যে হ্রাস পেয়েছে এটা হচ্ছে কি বিজারণ হয়েছে। তাহলে এই যে
বিজারণ হয়েছে জারণ হয়েছে। লক্ষ্য করো, তুমি দেখাবে কিভাবে, তাহলে ফেরাস 3+, সে একটা ইলেকট্রন গ্রহণ করে, সে আয়রন, ফেরিকটা আয়রন 2+ ফেরাসে পরিণত হয়েছে। তো এটা হচ্ছে আমার বিজারণ অর্থ বিক্রিয়া। তো বিজারণ লিখবা, এই জায়গায় বিজারণ হয়েছে। আবার আমি যদি দেখি, এই যে S2-, সে কিন্তু দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে S এ পরিণত হয়েছে। এটা হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া। এই বিক্রিয়াটা অনেকেই ভুল করে। তোমাকে যদি পুরো যৌগ দিয়ে দেখাইতে হবে এরকম না, জাস্ট কোন জায়গায় জারণ হয়েছে কোন জায়গায় বিজারণ হয়েছে সেটা দেখাইলেও হবে। এবার লক্ষ্য করো, তুমি যে ভাষাটা লিখবা পরীক্ষার খাতায়, যে এখানে জারণ বিক্রিয়ায় বিজারক পদার্থটি ইলেকট্রন দান না করলে বিজারণ বিক্রিয়া জারক পদার্থটি ইলেকট্রন গ্রহণ করতে পারতো না। উল্টা ভাবেও তুমি লিখতে পারো, বিজারণ বিক্রিয়ায় জারক পদার্থটি ইলেকট্রন গ্রহণ না করলে জারণ বিক্রিয়ায় বিজারক পদার্থটি ইলেকট্রন দান করতে পারতো না। এই কারণে বলা যায় জারণ এবং বিজারণ বিক্রিয়াটি যুগপৎ সংঘটিত হয়, অর্থাৎ উদ্দীপকের বিক্রিয়াটি যেহেতু জারণ বিজারণ বিক্রিয়া, সুতরাং এই বিক্রিয়াটি যুগপৎ সংঘটিত হয়। এভাবে তুমি লিখতে পারো। আর লাসাতেলীয় নীতির যে বিশ্লেষণ সেটা আমাদের ভিডিওতে আছে, লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নাও। সবাইকে ধন্যবাদ। আরো আছে নাকি দেখি, আর নাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।